হ্যালো ভিউয়ার্স, এই গল্পটি সিজন 1 আগে আপলোড করা হয়েছে। এখন সিজন 2 আপলোড করা হলো। যারা যারা সিজন 1টি দেখেননি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। জান্নাত বলতে বলতে দু চোখের পাতা এক করে ফেলে। পেছনে তাকিয়ে দেখে অনেকগুলো লোক দূর থেকে দাঁড়িয়ে গুলি করছে। আবির অন্য কোনো কিছু না ভেবে লিমাকে বলে, জান্নাতকে যেন তাড়াতাড়ি করে গাড়িতে উঠায়। লিমা তাড়াতাড়ি করে গাড়ি আনে। আবির জান্নাতকে গাড়িতে বসার সাথে সাথে নিচেও বসে। লিমা গাড়ি চালিয়ে যেতে থাকে, সাথে ওই লোকগুলো গাড়ি নিয়ে ফলো করতে থাকে। আবির গাড়িতে বসে বসে জান্নাতের গুলি বের করে নেয়। পাশে একটা হসপিটালে গাড়িটা থামায়। লিমা নেমে গিয়ে জান্নাতকে নামায়, সাথে কিছু নার্স এগিয়ে এসে জান্নাতকে নিয়ে যায়। লিমা, তুমি জান্নাতের দিকে খেয়াল রেখো। আমি গাড়ি নিয়ে যাচ্ছি, তাহলে ওরা তোমাদের আর খুঁজে পাবে না। আবির গাড়ি চালিয়ে যেতে থাকে। ওইদিকে ওই লোকগুলো আবিরের পিছু পিছু চলে আসে। ওদের গাড়ির কাছাকাছি আসলেই ওরা গুলি করতে থাকে। গুলি গাড়িতে লেগে অনেকগুলো গাছ ভেঙে যায়। গাড়ি চালিয়ে একটা জঙ্গলের কাছে চলে আসে। গাড়ি থামিয়ে আবির ভেতরে চলে যায়। ওরাও আবিরের গাড়ি ফলো করতে করতে জঙ্গলের সামনে এসে ভিতরে চলে যায়। ভিতরে আবির এক এক করে ওদের মারতে থাকে, সবাইকে মেরে ফেলে। আবির জঙ্গল থেকে বের হয়ে আসে। জঙ্গল পেরিয়ে আবির ওই হসপিটালের ভেতর চলে আসে। লিমা, জান্নাতের এখন কি অবস্থা? গুলিটা আগে বের করার কারণে এখন অনেকটা সুস্থ। ডক্টর সেলাই করে এখন বেডে শিফট করেছে। ভয়ের কোনো কারণ নেই তো? ওই সম্পর্কে তো কিছু বলেনি। এখন কি জান্নাতের সাথে দেখা করা যাবে? এখন তো ও ঘুমাচ্ছে, তাই এখন দেখা করতে পারবেন না। তুই এখানে থাক, আমি জান্নাতের বাবা মাকে খবর দিচ্ছি, ওনারা এখানে আসুক। তাই করো, আমি তো আর ওনাদের চিনি না, সেজন্য কন্ট্যাক্ট করতে পারছি না। আবির বেরিয়ে পড়ে জান্নাতের বাড়ির উদ্দেশ্যে। জান্নাতের অফিসের মোটামুটি সিকিউরিটি আছে। আবির ভিতরে ঢুকতে গেলে সিকিউরিটি বাধা দেয়, কিন্তু আবির নিজের কার্ড বের করে দেখালে সিকিউরিটি আবিরকে যেতে দেয়। কেমন আছেন আঙ্কেল? আবির, তুমি আমার অফিসে? আমার কি ভাগ্য দেখো, তোমার মতো একজন মানুষ আমার অফিসে এসেছে, কিন্তু তোমার এই অবস্থা কেন? আঙ্কেল, এইসব বিষয়ে যেতে যেতে বলবো। এখন আপনাকে আমার সাথে যেতে হবে হসপিটালে। হসপিটালে কেন? সবই বলবো, এখন আসুন আমার সাথে। আবির শফিকুল ইসলামকে নিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালের সামনে গাড়ি থামিয়ে ওনাকে নিয়ে ভেতরে যায়। আমরা এখানে কেন এসেছি আবির? ভিতরে আসুন, দেখাচ্ছি। আবির ওনাকে একটা কেবিন দেখিয়ে দিয়ে বলে। ভিতরে গিয়ে দেখে আসুন। শফিকুল ইসলাম ভিতরে গিয়ে জান্নাতকে এইভাবে শুয়ে থাকতে দেখে কান্না করে দেয়। আবির, কি হয়েছে আমার মেয়ের? আসলে ওর হাতে গুলি লেগেছে। এরপর ওনাকে ভার্সিটিতে ঘটে যাওয়া সব কথাগুলো বললাম। ডক্টর কি বলেছে আবির? বলল তো কালকে নিয়ে যেতে পারবো। আপনি না হয় এখন আসুন, জান্নাত সুস্থ হলে আমি না হয় ওকে নিয়ে বাড়িতে চলে আসব। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি, কিন্তু তুমি আমার জান্নাত খেয়াল রেখো। আপনি চিন্তা করবেন না, আমি জান্নাতকে নিয়ে কালকে চলে আসবো আপনার বাসায়। আর লিমা, তুই মনে হচ্ছে এবার চলে যাওয়া ভালো হবে, কেননা তোর বাড়ির সবাই চিন্তিত। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুইও নিজের খেয়াল রাখিস। রাখবো। আপনি তাহলে যাওয়ার সময় ওকে ওর বাড়িতে একটু নামিয়ে দিবেন, কারণ ও না থাকলে অনেক বড় ক্ষতি হয়ে যেত জান্নাতের। ঠিক আছে আবির, তাছাড়া ও আমার মেয়েরই মতো, তাহলে আমি ওকে নিয়ে যাচ্ছি, তুমি জান্নাতের খেয়াল রেখো। ওনারা হসপিটাল থেকে চলে যায়। অন্যদিকে আবির জান্নাতের পাশে বসে বসে জান্নাতের সেবা করতে থাকে। জান্নাত জ্বর এসেছিল। আবির জান্নাতের পাশে বসে জান্নাতের মাথায় পানি পট্টি দিয়েছিল। এতে করে জান্নাতের জ্বর অনেকটা কমেছে, সাথে ওষুধও আছেই। এইভাবে আবির যে কখন ঘুমিয়ে পড়ে জান্নাতের বুকের কাছে নিজেও বুঝতে পারেনি। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে পড়ে জান্নাতের হাতের স্পর্শে। তাই আবির
চোখ মেলে তাকিয়ে দেখে জান্নাত আবিরের দিকে তাকিয়ে আছে। সরি, আমি কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও বুঝতে পারিনি। আমি এখনই উঠে পড়ছি। উঠতে হবে না, এভাবেই শুয়ে থাকো। আসলে তোমার ঘুমন্ত চেহারাটা দেখতে অনেকটা বাচ্চা বাচ্চা মতো লাগছে। আমাকে দেখে কি বাচ্চা বাচ্চা লাগে, তাই না? লাগেই তো। তুমি যখন উঠেছো তাহলে ফ্রেশ হয়ে আসো। তুমিও তো ফ্রেশ হলে না। লাগবে না আমার ফ্রেশ হওয়া। আমি ফ্রেশ হয়ে আসি, আসার সময় তোমার জন্য পানি নিয়ে আসবো। এদিকে আবির ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে আসার সময় জান্নাতের জন্য পানি আনে। আবির নিজ হাতে জান্নাতের মুখ ধুইয়ে দেয়, আবার জান্নাতের জন্য খাবার আনে। তার জান্নাতকে নিজের হাতে খাইয়ে দেয় এবং জান্নাতও ওর অন্য হাত দিয়ে আবিরকে খাইয়ে দেয়। ওদের দুজনের মনে হচ্ছে তৃপ্তি ভরে খাচ্ছে। খাওয়া শেষ হলে জান্নাত বলে ওঠে, তুমি কি সারা রাত এভাবে আমার পাশে শুয়েছিলে? কি করব বলো, তোমার যে পরিমাণে জ্বর ছিল তাই ওই পানি পট্টি দিতে দিতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। আমি বাড়ি যাব এখন। ডক্টর তোমাকে আজকের দিনটা রেস্ট করতে বলেছে, তাই তুমি এখন কোথাও যাবে না। আচ্ছা, তুমি আমার জন্য কেন নিজের জীবনটা ঝুঁকির মধ্যে ফেলতে গেলে? কারণ আমি না, কিছু না। আচ্ছা, আমার বাড়িতে কল করতে হবে। বাবা মাকে আমার কথা জানাতে হবে। ওইসব কিছু লাগবে না, আমি তোমার বাবাকে কল করেছিলাম, উনি তোমাকে এসে দেখে গিয়েছে। বলেছে তুমি সুস্থ হলে যেন তোমাকে বাড়িতে পৌঁছে দেই। কি বলছো? বাবা মা এখানে এসেছে কিন্তু তোমাকে কিছু বলেনি? বলেছিল তো। কি বলেছিল? এই যে তোমার খেয়াল রাখতে, সাথে সকাল হলে যেন তোমাকে বাড়িতে দিয়ে আসি। অনেক রাত হলো তো, আমার ঘুম পাচ্ছে। তুমি এখানে ঘুমাও, আমি আইসিইউর বাইরে ঘুমিয়ে নিব। মাথা খারাপ নাকি? তুমি বাহিরে শোবে? ভিতরে থাকা ওই কেবিনটায় ঘুমাবে তুমি। তাহলে আমি ওখানে গিয়ে শুয়ে পড়ি, তুমিও ঘুমাও, কিছু লাগলে আমাকে ডেকে তুলবে। কথাগুলো বলে আবির ওর রুমে থাকা একটা কেবিনে শুয়ে পড়ে। অন্যদিকে জাফর ইকবল নিজের রুমে বসে আছে, সাথে ভাবছে কি করে আবিরকে সাহায্য করতে পারে। জাফর ইকবাল এগুলো ভাবতে থাকে, তখন কেউ একজন জাফরকে জানায় আজকে সকালে আবিরের উপর অন্য আরেক দল লোক হামলা করেছিল। এই কথা শুনে জাফর সাথের ওর লোক তো মহা খুশি। এদিকে রাতে আবির আইসিইউর আশেপাশে অনেক লোকের আনাগোনা বুঝতে পারে। সেজন্য আবির যেই জানালা খুলবে তখনই একটা লোক জানালার সাথে বাড়ি খেয়ে পড়ে যায়। তখন আবিরের বুঝতে বাকি রইল না যে এটা কার কাজ। কে এখানে? আবিরের কথা শুনে ওই লোকগুলো ছাদ থেকে লাফ দিয়ে নিচে নেমে পালিয়ে যায়। ওরা চলে যেতেই আবির আবারও ঘুমিয়ে পড়ে। এদিকে আজ 2 দিন হলো টিকটকে কোনো ভিডিও দিচ্ছে না প্রিন্স। পরের দিন সকালে আবির জান্নাতকে নিয়ে ওদের বাড়িতে চলে আসে। জান্নাতের হাত আবিরের কাঁধের উপর দিয়ে ওকে বাড়ির ভিতরে নিয়ে যায়। বাড়িতে তখন জান্নাতের বাবা মা ওনারা দুজনেই ছিল। আমার মেয়ে এখন ঠিক আছে তো? জি আন্টি, এখন ঠিক আছে। জান্নাতকে কি এখানেই বসাবো নাকি ও রুমে গিয়ে দিয়ে আসবো? না, রুমে যাওয়া লাগবে না, আমি এখানেই ঠিক আছি। এদিকে আবিরের কথায় জান্নাত এমন কেন করলো আবির মনে মনে ভাবছে। আচ্ছা, ও রুমে কি এমন আছে যার জন্য জান্নাত আমাকে যেতে দিচ্ছে না? কি ভাবছো আবির? আঙ্কেল কিছু না, তাহলে এবার আমি আসি। এই মাত্রই তো এলে, তুমি বরং আজকের দিনটা থেকেই যাও। আঙ্কেল, আপনি তো জানেন আমি কতটা বিজি থাকি, তাই আমি থাকতে পারছি না। কথাগুলো বলেই আবির চলে আসে ওখান থেকে। এরপর অফিসে আসে। ওখান থেকে আবির চলে যায় একটা জঙ্গলের পাশে পুরনো একটা বাড়িতে। ওই বাড়িতে গিয়ে আবির কিছু লোককে বলে কারা তার উপরে হামলা করেছিল তাদের খুঁজে বের করার জন্য। ওই লোকগুলো আবিরের কথায় কাজে লেগে পড়ে। এরপর ওখান থেকে আবির চলে আসে নিজের বাড়িতে। ওখানে ফ্রেশ হয়ে খাবার খেয়ে জান্নাতকে কল দেয় আবির।
কল দিয়ে অনেক কথা বলে। আবির কল কেটে দেওয়ার পর আবারও জান্নাতের ফোনে কল আসে। আপনি আবারও কল দিয়েছেন? এছাড়া কি করব বলুন? আপনি অসুস্থ, তাই ভাবলাম একটু কথা বলি, এতে করে আপনার সময়ও কাটবে। দেখুন, আমার সাথে কথা বলার জন্য আমার বয়ফ্রেন্ড আছে, তাই সেখানে আপনি কেন খোঁজ খবর নেবেন? বারে, ভুলে গেলেন এত তাড়াতাড়ি? ওই দিন যে আমরা বন্ধু হলাম, তা এত তাড়াতাড়ি ভুলে গেলেন কিভাবে? ও, মনে পড়েছে এবার। আসলে আমি ভুলে গিয়েছি। মনে পড়লে তো অনেক ভালোই, আমি তো বন্দুকদের জন্যই খোঁজ নিলাম। থাক গিয়ে ওইসব কথা, এখন বলেন কেমন লাগছে এখন? এখন অনেকটা ভালো আছি, কিন্তু আপনি কি করে জানলেন আমি অসুস্থ ছিলাম? বারে, এই শহরে এমন কোনো ঘটনা নেই যে আমি জানি না। তার উপর আপনি আমার বন্ধু, আপনার খোঁজ না রাখলে কি চলে? তো এতই যখন বন্ধু মনে করেন, তাহলে একবারও দেখতে আসলেন না কেন? কি করব, যখন দেখলাম আপনি জ্বরে কাঁপছিলেন, তখন আপনার বয়ফ্রেন্ড সারা রাত ধরে আপনার মাথায় পানি পট্টি দিয়েছিল, যাতে আপনার জ্বর কমে যায়। সেজন্য ওর সামনে আসলে হয়তো অনেক সমস্যা হয়ে যেত, তাই আর আসিনি। ভালোই করেছেন। তা এতই যখন সব ঘটনাই আপনি খবর রাখেন, তাহলে বলুন আমার উপর কে হামলা করেছিল? আসলে যারা হামলা করেছিল ওরা কার লোক ছিল তা আমি খুঁজে বের করবই, সে নিয়ে চিন্তা করবেন না। তা না হয় করলাম, কিন্তু আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা বলবেন? তবে চিন্তা করবেন না, আমি আপনার কথা রাখার চেষ্টা করব। আপনি পুলিশের কাছে আত্মসমর্পণ করুন। দেখুন, আমি সময় হলেই করব, কিন্তু সেই সময় এখনো আসেনি। কবে আসবে সেই সময়? যতদিন না পর্যন্ত ওই জাফর ইকবালকে মারতে পারবো, ততদিন পর্যন্ত। ওর সাথে আপনার কি শত্রুতা? অন্য আরেকদিন বলবো, এখন কাজ আছে। ওরা কথা বলেই কল কেটে দেয়। এদিকে দিন যেতে থাকে। পরের দিন সকালে প্রিন্স জান্নাতকে একটা মেসেজ করে জানায় যে ওর উপর যে হামলা করেছিল তাকে পেয়েছে। ওদের ভিডিও টিকটকে দেওয়া হবে। এইদিকে এই মেসেজটা পড়ে জান্নাত বুঝতে পারল আজকেও একটা খুন হবে। এদিকে রাতের বেলা প্রিন্স টিকটকে আসে, সাথে ওই ছেলেটিকেও নিয়ে আসে যাকে আজকে মেরে ফেলা হবে। আজকে এই ছেলেটিকে মেরে ফেলা হবে, এর কারণ হলো আমার লাভারকে গুলি করেছে, তাই ওকে তো মরতেই হবে। কথাটা বলে ওই ছেলেটার 4 হাত পায়ের মধ্যে 4টা গুলি করে। এই তোরা একে এবার হসপিটালে নিয়ে গিয়ে দিয়ে আয়। ওকে ভেবেছিলাম মেরে ফেলবো, কিন্তু আমার বন্ধু মানা করায় ওর প্রাণটা ভিক্ষা দিলাম। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন না তো, আসলে প্রিন্স যখন জান্নাতকে বলেছিল ছেলেটাকে খুঁজে পেয়েছিল, তখনই জান্নাতই বুঝতে বাকি রইল না যে প্রিন্স এই ছেলেটিকে মেরে ফেলবে। তাই জান্নাত মেসেজ করে বলে ছেলেটিকে যেন বাঁচিয়ে রাখে। তাই প্রিন্স ছেলেটিকে না মেরে এইভাবে গুলি করে। পরের দিন সকালে আবির জান্নাতের বাড়িতে আসে। জান্নাতের আম্মু রুম দেখিয়ে দিলে আবির জান্নাতের রুমে চলে আসে। দরজা খোলা থাকার কারণে আবির দরজা নক না করেই ভিতরে ঢুকে যায়। ভিতরে গিয়ে দেখে জান্নাত আয়নার সামনে দাঁড়িয়ে আছে, সাথে কি যেন করছে। এখন কেমন আছো তুমি? এরকম কথাই জান্নাত চমকে ওঠে, সাথে হাত থেকে হেয়ার ড্রাই পড়ে যায়। এই, তুমি এখানে? হ্যাঁ, তোমাকে দেখতে এলাম। কি পড়ে গেছে বলো, আমি উঠিয়ে দিচ্ছি। এই, একদমই না। তুমি এই অবস্থায় আমাকে দেখতে পারবে না। এই অবস্থায় মানে? কি হয়েছে বলবে তো? আগে দরজা বন্ধ করো, তারপর নিজের চোখ বেঁধে নাও, তারপর এইদিকে আসবে। ঠিক আছে, তাই করছি। আবির দরজা বন্ধ করে দেয়, সাথে বিছানার ওপর থেকে জান্নাতের একটা ওড়না নিয়ে নিজের চোখে বেঁধে নেয়। এবার ঠিক আছে তো সব? হ্যাঁ, আছে। এবার একটু বাম দিকে ফিরে কয়েকটা পা আসো। জান্নাতের কথায় আবির ওইদিকে আসতে থাকে। হয়েছে হয়েছে, এবার আমি হাত দুটো একটু উঁচু করতেছি। তুমি শার্ট হাতের ভিতর দিয়ে নামিয়ে ঠিক করে দাও। জান্নাতের কথায় আবির তাই করলো, কিন্তু আবিরের স্পর্শে জান্নাত
কেঁপে ওঠে। এই, তোমাকে টি শার্ট পরাতে বলেছি, তুমি এমন দুষ্টুমি করছো কেন? হাত দুটো সামলিয়ে রাখতে পারো না? জান্নাতে কথায় আবির চোখের উপর থেকে ওড়না সরিয়ে। আমার কি দোষ বলো? চোখ বন্ধ থাকলে কোথায় কি আছে তা আমি কি করে বলবো? আর কোথায় হাত দিতে গিয়ে কোথায় হাত লেগে যাচ্ছে, তাতে আমার কি দোষ? চোখ বন্ধ করো বলছি। আবির আবারও চোখে ওড়না দিয়ে দিল। তুমি ওড়না কেন খুললে বলো তো? আমি এখন ঠিকও হলাম না ঠিক মতো। তাহলে এই চোখ বাঁধা অবস্থায় কি করব? দাঁড়িয়ে থাকো, আর একটু ওড়না সরাবে না বলে দিলাম। এবার জান্নাত নিজে নিজে টি শার্ট ঠিক করে নিল। আসলে গুলি লাগার কারণে এখন হাত ঢাকার জন্য ওই রকম জামা তো পরতে পারবে না, তাই টি শার্ট পরা। হয়ে গেছে, এবার চোখ খুলতে পারো। আবির ওর চোখ থেকে ওড়নাটা সরিয়ে ফেলে। তোমাকে দেখতে অনেকটা পেতনির মতো লাগছে। তা তো ভালোই লাগবে, কত কষ্টের মধ্যে আছি তা তুমি কি করে বুঝবে? একা একা কোনো কাজই করতে পারি না, দেখলে না সামান্য একটা টি শার্ট গায়ে দিতে পারছি না। জান্নাতের এই কথাগুলো আবিরকে অনেক কষ্ট দিচ্ছে, কারণ জান্নাতের এই অবস্থার জন্য আজকে আবিরই দায়ী। সত্যি জান্নাত, আমার জন্য আজকে তোমার এই অবস্থা। তবে তুমি যদি চাও তাহলে আমি তোমার কাছে থেকে যাব তুমি সুস্থ হওয়া পর্যন্ত। তার প্রয়োজন পড়বে না, এখন বসো তুমি, আমি আম্মুকে বলি আমাদের জন্য নাস্তা দিতে। আচ্ছা, লিমা কোথায়? ও তো আমাকে একবারও দেখতে আসেনি। আসলে ওই দিন তোমার গুলি লাগার পর ওই তোমাকে গাড়ি চালিয়ে হসপিটালে নিয়ে আসে। আমি পিছনে তোমার গুলি বের করি, এরপর হসপিটালে ও অনেকক্ষণ থাকে। এরপর আমি ওকে বাড়িতে চলে যেতে বলি। তাছাড়া ও তোমার বাসার ঠিকানাও জানে না যে দেখা করতে আসবে। হ্যাঁ তাই তো। আচ্ছা তুমি বসো, আমি নাস্তা দিতে বলি, কারণ তুমি এত সকালে এলে যে নাস্তা করে আসতে পারোনি। আবির ও জান্নাত কথা বলতে থাকলো, কিন্তু কিছুক্ষণ পরে জান্নাতের আম্মু নাস্তা নিয়ে গেল। আবির জান্নাতকে খাইয়ে দিচ্ছে, জান্নাতও খাচ্ছে। আবির, তুমি কেন খাচ্ছ না? আগে তুমি খেয়ে নাও, তারপর আমি খাবো। হাঁ করো। আবির হাঁ করে জান্নাত আবিরকে অন্য হাত দিয়ে খাইয়ে দিচ্ছে। তুমি আমাকে খাইয়ে দাও, আর আমি তোমাকে। এই তুমি খাইয়ে দিতে পারলে তো নিজে নিজে খেয়ে নাও। আরে গাধা, আমি যদি নিজে নিজে খেতে পারতাম তাহলে তো হতোই। তাই বেশি কথা না বলে খাইয়ে দাও। আবির জান্নাতকে খাইয়ে দিতে থাকে। খাওয়া শেষ হলে আবির জান্নাতের সাথে অনেকক্ষণ বসে বসে গল্প করতে থাকে। গল্প করার মধ্যে দিয়ে জান্নাত বলে ওঠে, ওই প্রিন্স না, যারা আমাকে গুলি করেছিল, ওই ছেলেটাকে খুঁজে ওর হাত পায়ে 4টা গুলি করে। কি বললে? প্রিন্স তোমাকে ফোন করে? হ্যাঁ, কিন্তু বিশ্বাস করো, আমি শুধুমাত্র ওর সাথে বন্ধুত্ব ছাড়া বাকি অন্য কোনোভাবে কথা বলি না। আরে তুমি ওইভাবে কেন বলতেছো? আচ্ছা তুমি এখন রেস্ট নাও, আমি রাতে একবার আসবো। আচ্ছা আমি এরকম আসলে তো তোমার আব্বু তো কিছু বলবে না, কিন্তু তোমার আম্মু যদি বলে? আরে আম্মু কিছু বলবে না, তুমি তাহলে রাতে একবার এসো, কেমন? ঠিক আছে তাহলে আসি। অন্যদিকে এসে ওর বড় অফিসারের কাছে আসে। স্যার, আমি যদি ভুল না করি তাহলে মনে হচ্ছে ফ্রেন্ডস যাকে ভালোবাসে তাকে পেয়ে গিয়েছি। নাম কি ওর, আর থাকে কোথায়? ওই মেয়েটার নামই হচ্ছে জান্নাত। জান্নাত? হ্যাঁ স্যার, জান্নাত। ওই মেয়েটা আমি যে ভার্সিটিতে ভর্তি হয়েছি ওইখানেই পড়ে। কিন্তু তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? না স্যার, আমার কাছে তো কোনো প্রমাণ নেই, কিন্তু সব ঘটনা প্রায় ওর সাথেই মিলে যাচ্ছে। যেমন কি ঘটনা? তাহলে শুনুন, আজ 2 দিন হলো জান্নাতের হাতে গুলি লেগেছে, কিন্তু আজকে কি হলো? ফ্রেন্ডস ভিডিও দিল কেউ ওর গার্লফ্রেন্ডকে গুলি করেছিল, এবং ফ্রেন্ডস ওই ছেলেটাকে খুঁজিয়ে মেরে ফেলে। দেখো, তুমি যেসব কথা বলছো এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। তাই এসব কথা বলে মেয়েটাকে বিপদে ফেলবে না, কারণ সবাই যদি জেনে যায় মেয়েটি প্রিন্সের গার্লফ্রেন্ড তাহলে ওর প্রাণের সংকট আছে। তাই তুমি শক্ত কোনো প্রমাণ থাকলে আমাকে খবর দিবে, নয়তো এমন খবর নিয়ে আসার কোনো প্রয়োজন নেই।
বড় অফিসারের কথা শুনে এসে চলে যায়। এদিকে আবির ওর অফিসে গিয়ে কাজ করতে থাকে। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তখনই লিমা আবিরকে কল দেয়। হ্যাঁ লিমা, বল। কই তুই? এখন কি দেখা করতে পারবি? এখন তো দেখা করা সম্ভব না, কিন্তু কি প্রয়োজন তা তো বলবি। আসলে জান্নাতকে একবারও দেখতে পারলাম না, তাই ভাবছি একবার ওর সাথে দেখা করব। তাহলে তো ভালোই হবে, তুই এই ঠিকানায় চলে আয়। আমার একটু কাজ আছে, ওটা সেরে না হয় তোকে নিয়ে চলে আসব। আচ্ছা তাহলে ঠিকানা দে, আমি এখনই আসছি। এরপর আবির ঠিকানা দেয়। আবিরের দেওয়া ঠিকানায় লিমা চলে আসে, কিন্তু এই অফিসে ঢুকতে গেলে আইডি কার্ড লাগে, যা লিমার কাছে নেই। সেজন্য সিকিউরিটিকে ওকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। সেজন্য লিমা আবিরকে কল দেয়। এই এরা তো আমাকে ভিতরেই ঢুকতে দিচ্ছে না। তুই 1 মিনিট হোল্ড কর, আমি ব্যবস্থা করতেছি। এরপর আবির সিকিউরিটিকে কল দেয়। সিকিউরিটি আবিরের সাথে কথা বলে লিমাকে ভিতরে ঢুকতে দেয়, সাথে অফিসের মেন গেটটাও পার করে দেয়। এরপর লিমার কোনো অসুবিধা হয়নি। রিসিপশনে এসে আবিরের নাম বলতেই ওখান থেকে একটা মেয়ে লিমাকে সঙ্গে করে নিয়ে আসে আবিরের রুমের সামনে। এরপর লিমাকে দরজার সামনে দেখে আবির রিমোট দিয়ে দরজা খুলে দেয়। লিমা ভিতরে চলে আসে। কি রে, এটা কার অফিস? এত সুন্দর অফিস। কার আবার? আমার আব্বুর অফিস। আমি তো কয়েক বছর থেকেই অফিস সামলাচ্ছি। কি এত বড় অফিস তোদের? আমি তো মনে করেছি তুই হয়তো এখানে চাকরি করিস। আরে না, এখন বল কি খাবি? না রে, এখন কিছু খাবো না। তাই বলে কি না খেয়ে থাকবি নাকি? পরেও খেতে পারবো। এখন তোর কাজ কত দূর? বেশি সময় লাগবে না, 30 মিনিট অপেক্ষা কর। 3টা ফাইল চেক করে বের হয়ে যাব। তুই ততক্ষণে অফিসটা একটু ঘুরে দেখ। একা একা ঘুরতে কেমন লাগবে না? তাহলে আমি এখানকার সিনিয়র অফিসার একজনকে ডেকে আনছি, ও তোকে অফিসটা দেখাবে। ঠিক আছে, তো যেমনটা ভালো মনে হয়। আবির সিনিয়র একজন অফিসারকে ডেকে নেয়। শাকিল, শাকিল। জি স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, ও আমার ফ্রেন্ড। ওকে আমাদের এই অফিসটা একটু ঘুরে দেখাও। তবে বেশি সময় নিবে না, 30 মিনিট পর আবার আমার রুমের সামনে নিয়ে আসবে। ঠিক আছে স্যার, তাই হবে। তো চলুন ম্যাম। লিমা, ওর সাথে তাহলে একটু ঘুরে আয়। এরপর লিমা শাকিলের সাথে চলে যায়। আবির নিজের কাজ করতে থাকে। তখন এইভাবে 30 মিনিট পর শাকিল লিমাকে আবিরের রুমের সামনে দিয়ে চলে যায়। লিমার রুমে ঢুকলে আবির দেখে লিমার মুখে অনেকটা হাসি খুশি দেখাচ্ছে। কি রে, তোর কাজ শেষ হলো? আর সামিয়া কখন এলো? আমার কাজ শেষ, তোর জন্য অপেক্ষা করতেছিলাম। সামিয়াকে ডেকে এনেছি, ভাবলাম তুই যখন যাবি তাহলে সামিয়াকেও ডেকে নেই। হাই আপু, কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও অনেক ভালো ছিলাম, কিন্তু জান্নাত আপুর এমন অবস্থা শুনে ভালো থাকতে পারলাম না। আমার থেকেও অনেক খারাপ লাগছে, তাই দেখতে যাচ্ছি। এখন তাহলে চল, কিছুক্ষণ পরেই তো সন্ধ্যা হয়ে যাবে। এরপর আবির সামিয়া ও লিমাকে নিয়ে জান্নাতের বাড়ির দিকে রওনা হয়। 20 মিনিট পর ওরা জান্নাতের বাড়ির সামনে এসে পৌঁছায়। আবির সামিয়া ও লিমাকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে তখনই জান্নাতের আম্মু বলে ওঠে। আরে আবির, তুমি কখন এলে? এই তো আন্টি, মাত্রই আসলাম। তা এরা কে? পরিচয় করিয়ে দেই, এই হচ্ছে আমার দুষ্টু মিষ্টি একটা বোন, নাম সামিয়া চৌধুরী। আর এ হচ্ছে লিমা। আমি জান্নাত আর লিমা একই ক্লাসে পড়ি। সাথে ওই দিন জান্নাতকে অনেক হেল্প করেছিল লিমা। বেঁচে থাকো মা, সত্যি তোমরা আমার মেয়ের জন্য অনেক কিছু করেছো। আন্টি ওরকম ভাবে বলবেন না। ঠিক আছে মা, তোমরা উপরে যাও, জান্নাত ওর রুমেই আছে। সামিয়া, তুমিও যাও। ঠিক আছে আন্টি। ওরা তিনজনই জান্নাতের রুমে যায়। জান্নাত ওদের সবাইকে দেখে অনেক খুশি হয়। সত্যি জান্নাত, আমি এই কয়েকদিনে আসতে পারিনি। আসলে বুঝতেই তো পারছো, আমি তোমার বাড়ি চিনি না, তাই দুদিন আসতে পারিনি। ডোন্ট ওয়ারি, আবির আমাকে সবটা বলেছে। সামিয়াও দেখিয়ে এসেছে। বারে, আমি না আসলে কে আসবে? তাই তো, সামিয়া না আসলে আর কে আসবে? আচ্ছা তোমরা কথা বলো, আমি নিচে আসছি। নিচে কেন যাবে? আমরা সবাই এখানে, তুই একা একা নিচে যাবি কেন? তোরা অনেকদিন পর ওকে দেখছিস, তাই তোরা এনজয় কর। আমি নিচে আসছি। সাথে আন্টিকেও বলি তোদের জন্য নাস্তা দিতে।
ভাইয়া, আমি কি এখানে নাস্তা করতে এসেছি নাকি? আমরা এখানে জান্নাত আপুর সাথে কয়েক ঘন্টা থাকবো, তারপর আমরা চলে যাব। এত তাড়াতাড়ি তোমাদের কোথাও যাওয়া হচ্ছে না। আবির যেতে চাইছে, যাক না। এদিকে আবিরের কল আসলে আবির কথা বলার জন্য ছাদে চলে যায়। অন্যদিকে লিমা, সামিয়া, জান্নাত ওরা তিনজন আড্ডা দিতে থাকে। হ্যাঁ বলো, ওইদিকে কি খবর? ফোনের একপাশে কেউ আবিরকে বলতে থাকে। আবির সব কথাগুলো শুনতে থাকে। ঠিক আছে, তোমরা ওদের ধরে রাখো, আমি এখনই আসছি। কথা শেষ হলে আবির নিচে নেমে জান্নাতের রুমে আসে। সামিয়া, আমি একটা কাজে বাইরে যাচ্ছি, তোমরা দুজনে চলে যেও তাহলে। ভাইয়া, তুই জানিস না আমি একা একা যেতে পারবো না। বুঝতে চেষ্টা কর বোন, আমাকে যে যেতেই হবে। দেখ ভাইয়া, আমি এত কথা জানি না। তুই এখন কোথাও যেতে পারবি না, এটাই আমার শেষ কথা। ঠিক আছে বোন, তাই হবে। আমি কোথাও যাচ্ছি না, কিন্তু আমি তাহলে নিচে যাই। যা তাহলে। আবির নিচে নেমে যায়। এদিকে জান্নাত ও লিমা তো অনেক অবাক। আচ্ছা সামিয়া, তোমার ভাইয়া কি সত্যি থাকবে, নাকি নিচে নামার কথা বলে চলে যাবে? কোথাও যাবে না, এটা আমার বিশ্বাস। কারণ ভাইয়া যাই করুক না কেন, আমার কথা কখনোই ফেলতে পারে না। আমি ভাইয়ার কাছে যা চেয়েছি তাই পেয়েছি। আমি ভাইয়াকে কোনো কিছু বললে তা অক্ষরে অক্ষরে পালন করে। যাক, তবুও তো আবির কোনো একজনকে ভয় পায়। এদিকে জান্নাত ও লিমা তো অনেক অবাক। এভাবে ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। এদিকে আবির কল করে ওদের মানা করে দেয়, আজকে আসতে পারবে না। কখনো সামিয়ার কথা ফেলতে পারে না। ওদের কথা বলতে বলতে রাত 11টা হয়ে যায়। ওরা বাড়ি থেকে বের হবে এমন সময় জান্নাতের আম্মু ওদের সবাইকে খেতে যেতে বলে। জান্নাতের আম্মু অনেক করে বলাতে ওরা রাতে এখানেই খেয়ে নেয়। খাওয়া শেষ হলে ওরা আবারও জান্নাতের রুমে যায়। তখন বাজে রাত 12টা। জান্নাত, অনেক রাত হলো, তাহলে আমরা এবার আসি। হ্যাঁ আপু, এবার যেতে হবে। আমি আসার সময় বলেছিলাম যে ভাইয়ার সাথে ফিরবো, সেজন্য এখনো বাড়ি থেকে কোনো কল দেয়নি, নয়তো এতক্ষণে কি যে হতো। তখনই জান্নাতের আম্মু আব্বু দুজনই রুমে এসে বলে, তোমরা যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবো। আন্টি, ওইভাবে বলবেন না প্লিজ, বলুন কি কথা রাখতে হবে। বলছিলাম কি, তোমরা আজকের রাতটা না হয় আমাদের বাড়িতে থেকে যাও। কিন্তু আন্টি, আবির কি রাজি হবে? আবিরকে এই ব্যাপারে জানাওনি এখনো? তোমরা রাজি থাকলে ওকে গিয়ে বলবো। আমি এখানে থাকতে রাজি হব, তবে একটা শর্তে। কি শর্ত সামিয়া? আমি জান্নাত আপুর সাথে ঘুমাবো। ঠিক আছে সামিয়া, তুমি না হয় আমার সাথেই ঘুমিও। তাহলে আম্মু, লিমাকে একটা রুমে ঘুমানোর ব্যবস্থা করো। কিন্তু আবির কি রাজি হবে থাকতে? তার জন্য তো সামিয়া আছে রাজি করানোর জন্য। তাহলে আমি ভাইয়াকে বলি এখানে আসার জন্য। কিছুক্ষণ পর আবির রুমে আসে। সামিয়া, তোর হয়ে গেলে চল, এবার বাসায় যেতে হবে। ভাইয়া, আমি না আজকে এখানেই থাকবো, সাথে লিমা আপুও থাকবে এখানে। ঠিক আছে, তোর আর লিমার ইচ্ছে হয়েছে, তোরা থাক, আমি তাহলে যাচ্ছি। ভাইয়া, তুই কোথাও যেতে পারবি না, তুইও আজকে এখানে থাকবি। সকালে আমরা একসাথে যাব। তুই যখন বলছিস তাহলে থাকা ছাড়া তো কোনো উপায় নেই। এরপর আবির ও লিমা ওরা বেরিয়ে এলে রুম থেকে সাথে জান্নাতের বাবা মাও। জান্নাত ও সামিয়া ওরা দুজনে একসাথে শুয়ে পড়ে। অন্যদিকে লিমাকে আলাদা রুমে থাকতে দেওয়া হয় আর আবিরকে আলাদা রুমে। আবির রুমে গিয়ে ওর বাবা মাকে কল দিয়ে জানিয়ে দেয় আজকে আর ফিরবে না, সাথে সামিয়াও। ওই দিন রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর আবির রুম থেকে বের হয়ে যায় ছাদে। ওখানে দড়ির সাহায্যে ছাদে এক ট্রেস থেকে অন্য ট্রেসে চলে যায়। কেননা আবিরের অনেক কাজ আছে যা আবিরকে শেষ করতেই হবে, সেজন্য আবিরের এখন বের হতে হয়েছে। রাতে আবির এখন থেকে বের হয়ে একটা গাড়ি করে জঙ্গলে চলে আসে। সবকিছু রেডি তো? দেখো, যা করার তাড়াতাড়ি করতে হবে, কারণ আমাকে আবার ওখানে যেতে হবে, নয়তো সমস্যায় পড়ে যাব। তোমরা একটা কাজ করো, যত তাড়াতাড়ি পারো সব রেডি করো। এরপর লোকগুলো সবকিছু রেডি করতে থাকে। এদিকে আবির নিজের কাজটা শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। তখন প্রায় 4টা বাজে। এদিকে আবিরের শার্ট প্লাস প্যান্টে রক্তের দাগ লেগে গিয়েছে, সেজন্য আবির তাড়াতাড়ি করে ওইগুলো চেঞ্জ করে ওইখান থেকে চলে আসে ওই ট্রেসে। ওখান থেকে আবারও দড়ির মাধ্যমে জান্নাতের বাড়ির ছাদে চলে আসে। ছাদে নেমেই দড়িটা খুলে দেয়
যাতে করে কেউ বুঝতে না পারে এখানে কি হয়েছিল। সবকিছু ঠিকঠাক করে আবির চুপি চুপি নিজের রুমের দিকে চলে যায়। ওখানে গিয়ে দেখে লিমা আবিরের রুমে বসে আছে। কি ব্যাপার, লিমা হঠাৎ এই রুমে? কোনো কিছু বুঝে ফেলে নাই তো? এদিকে লিমা ও আবিরকে দেখে ফেলে। এত রাতে কই গিয়েছিলে? তার সাথে এভাবে নার্ভাস কেন দেখাচ্ছে? নার্ভাস কেন হব? কিন্তু তুই বল, এত রাতে তুই এখানে কি করছিস? আমার ঘুম আসছিল না, তাই ভাবলাম তোর সাথে গল্প করব। কিন্তু 20 মিনিট হলো এখানে বসে আছি, কিন্তু তুই এখন এলি। কই ছিলি এতক্ষণ ধরে? কই আর থাকবো বল, আমি একটু ছাদে গিয়েছি। এত রাতে ছাদে কেন গিয়েছিলি? দেখ, এখন তুই আমার রুমে, কেউ দেখলে অনেক কিছু মনে করতে পারে, তাই তুই নিজের রুমে গিয়ে ঘুমা। তাছাড়া এটা অন্য আরেকজনের বাড়ি, এখানে এভাবে তুই আমার রুমে অনেকে দেখলে ভুল বুঝতে পারে। সরি রে, আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা তুই বরং ঘুমা, আমি না হয় নিজের রুমে চলে যাচ্ছি। এরপর সামিয়ার রুম থেকে বের হতে গেলে কেউ একজন দরজার পাশেই ছিল, তাই সে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। লিমা গিয়ে ওর রুমে শুয়ে পড়ে, সাথে আবির নিজের বিছানায় শুয়ে পড়ে। সকালবেলা আবির ঘুম থেকে উঠে আবারও ছাদে আসে, এসে কিছুক্ষণ ব্যায়াম করে। আবির যখন ছাদে ব্যায়াম করছিল তখন জান্নাতও ছাদে আসে। জান্নাত যে ছাদে এসেছিল তা কিন্তু আবির জানেই না। আবির কিছুক্ষণ ব্যায়াম করার পর যখনই পেছনের দিকে ঘাড় ঘোরায় তখন খেয়াল করে জান্নাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আবিরকে দেখছে। তখনই আবির চোখের ইশারায় বলে, কি ব্যাপার, এখানে কেন? আমি তো প্রতিদিনই ছাদে আসি ভোর হলেই। আসো, তা না হয় বুঝলাম, কিন্তু আমাকে ওভাবে দেখার কি আছে? আমি কখন তোমাকে দেখলাম? আমি তো ভোরের সূর্যটাকে দেখছি। সামিয়া কোথায়? ও কি এখনো ঘুম থেকে ওঠেনি? উঠলো তো, ফ্রেশ হতে গেছে, কিছুক্ষণ পর চলে আসবে। আমার ব্যায়াম করা শেষ, আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি। আবির রুমে চলে যায়। এদিকে সামিয়া ও লিমা ওরা দুজনে ছাদে আসে। ওরা ওখানে কিছুক্ষণ থেকে আবার নিচে চলে যায়। এদিকে আবির ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। সামিয়া ও লিমা ওরা নিচে নেমে যায়, তখন জান্নাতের ফোন বেজে ওঠে। কেমন আছেন? ভালো আছি। কি ব্যাপার, আজকে নিজে থেকে প্রথম কথা বলছেন? আসলে আজ অনেক খুশি তো, সেই জন্য। খুশি তো হবেনি, একসাথে ছাদে কিছুক্ষণ সময় কাটিয়েছেন, তার সাথে নিজের বাড়িতে রেখে দিয়েছেন, সেজন্য খুশি থাকাটা স্বাভাবিক। আপনি এত কিছু কি করে জানেন? আমি জানি না এমন কোনো ঘটনা নেই, তবে আপনি যা করলেন সত্যি এই যুগের মেয়েরা তা করতে পারে না। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই বলবেন। ঠিক আছে, জানাবো। এদিকে ওরা রেডি হয়ে নেয় বের হবে বলে। সকালে ওরা সবাই একসাথে নাস্তা করে জান্নাতের বাবা মায়ের থেকে বিদায় নিয়ে বের হয়ে যায়। ওখান থেকে লিমাকে ওর বাড়িতে নামিয়ে দেয়, সাথে আবির সামিয়াকে নিয়ে চলে আসে ওদের বাড়িতে। সকালবেলা আবির যখন ভার্সিটিতে যায় তখন পথেই দেখলো লিমাকে কয়েকজন পুলিশের সাথে কথা বলছিল। আবির তেমন একটা পাত্তা না দিয়ে চলে আসে ওখান থেকে। ওই দিন ভার্সিটিতে গিয়ে অনেকক্ষণ হয়ে গেল, লিমা না আসায় আবির ওখান থেকে চলে আসে ওদের অফিসের দিকে। অফিসে এসে দেখে একজন ক্লায়েন্ট আসে আবিরের সাথে দেখা করার জন্য। আবির ওনার সাথে কথা বলে বুঝতে পারলো এটা নিয়ে কাজ করতে হলে ওই দেশে যেতে হবে। আপনি চিন্তা করবেন না, যত তাড়াতাড়ি পারি আপনাদের দেশে চলে আসব। ওই লোকটা চলে যায় ওখান থেকে। ওই লোকটা যাওয়ার পর আবির ওর বাবার সাথে কথা বলতে থাকে। কথা বলে সবকিছু ঠিক করে নেয়। আবির ভেবে নেয় 2-3 দিনের মধ্যেই আবির ওখানে যাবে। এদিকে জান্নাতও অনেকটা সুস্থ হতে থাকে। জান্নাত সুস্থ হলে আবির জান্নাতের বাড়িতে আসে, সাথে জান্নাতের সাথে কিছুক্ষণ কথা বলে ওখান থেকে বিদায় নিয়ে চলে আসে এয়ারপোর্টে। ওখানে টিকিট নিয়ে প্লেনে গিয়ে বসে পড়ে। এদিকে আবির যাওয়ার কয়েক ঘন্টা পর সামিয়া ওর বাবা মাকে নিয়ে চলে আসে জান্নাতের বাড়িতে। আবিরের বাবা মাকে দেখে জান্নাতের বাবা তো অনেক খুশি হয়। আরে স্যার, আপনি আমার বাড়িতে? আমার কি সৌভাগ্য আপনি আমার বাড়িতে এসেছেন। ব্যবসার ক্ষেত্রে বড় হতে পারি, কিন্তু আমরা সবাই মানুষ, তাই না? তা ঠিক। আসুন স্যার, এখানে বসুন, আমি আপনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করতেছি। আমি এখানে বেশিক্ষণ থাকবো না, আবির দেশে নেই, সেজন্য এসেছি।
এদিকে শাহজাহান চৌধুরীর কথা ওনারা কিছুই বুঝতে পারছে না। আমি কিছুই জানি না, বুঝতেও পাচ্ছি না, যদি একটু খুলে বলতেন। আমি চাই আমি একা বললে ভুল হবে। আমার মিসেসও সামিয়া চায় জান্নাত মাকে আমার ঘরের পুত্রবধূ করে নিয়ে যেতে। এই তো খুশির সংবাদ, আপনার মতো একজন মানুষ আমার বাড়িতে এসেছেন, এটাই আমার সৌভাগ্য। আমাদের কোনো আপত্তি নেই, শুধু জান্নাতের মতামত পেলেই হবে। আর আবিরেরও তো মতামত লাগবে। আরে কারোর মতামত লাগবে না। ভাইয়াও জান্নাত আপুকে পছন্দ করে, আর জান্নাত আপুও আবির ভাইয়াকে, কিন্তু কেউ কাউকে এখনো কিছু বলেনি। ওরা যখন একজন আরেকজনকে আগে থেকেই পছন্দ করে, তখন আমাদের কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, তাহলে আবির দেশে ফিরলেই আমরা বিয়ের কথা পাকা করব, কারণ ও কবে আসবে এই ব্যাপারে কিছু বলেনি। তাহলে তাই হবে, কিন্তু আপনারা জান্নাতকে তো একবার দেখবেন। তা লাগবে না, জান্নাত এর আগেও অনেকবার আমাদের বাড়িতে এসেছিল, তাই নতুন করে দেখা লাগবে না। ওদের বিয়ে যে ঠিক করে রেখেছি এই ব্যাপারে ওদের এখন জানানোর প্রয়োজন নেই। হ্যাঁ আম্মু, তাহলে ভালোই হবে। তাহলে আমরা আজকে উঠি। এরপর আবিরের পরিবার ওই বাড়ি থেকে চলে আসে। এদিকে আবির প্লেন থেকে নামে এয়ারপোর্টের বাহিরে আসে, তখন আবির সামনে দেখতে পায় নিলয়কে। নিলয় হচ্ছে বাংলাদেশের মাফিয়াদের মধ্যে। নিলয় ও লোকজনদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে কারো আশায় অপেক্ষা করছে। ওদিকে আবির লক্ষ্য না করে একটা গাড়িতে উঠে যায়। গাড়ি চলতে থাকে, সাথে আবির বাহিরে তাকিয়ে আছে, চারদিক দেখছে, কেননা বাংলাদেশে এই প্রথম আবির এখানে এসেছে, তাই দেখতে থাকে সবকিছু। 30 মিনিট পর ওরা আবিরকে একটা হোটেলে নিয়ে আসে। এখানে আবিরের জন্য আগে থেকেই রুম ভাড়া করা ছিল, সেজন্য আবির রুমের চাবি নিয়ে ওর রুমে চলে যায়, কেননা এখানে আজকের দিনটা রেস্ট করে কাল ওদের অফিসে যাবে। এখানে যেহেতু এসেছে তাই বাড়িতে কল করে সবাইকে জানিয়ে দেয় যে আবির এখানে এসে পৌঁছালো। বিকেলে আবির ঘুরতে বের হয়, কিন্তু আবির এখানে কাউকে চেনে না, সেজন্য আবির যে কোম্পানির সাথে কাজ করবে ওকে কল দিয়ে একজন লোককে পাঠাতে বলে যে আবিরকে এই শহরটা ঘুরে দেখাবে। লোক চলে আসলে আবির গাড়িতে উঠে পড়ে। এখানকার ভালো দেখে একটা রেস্টুরেন্টে নিয়ে চলো। ড্রাইভার ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। চলো ভিতরে গিয়ে খাবার খেয়ে নেই। দেখুন স্যার, আমি আপনার সাথে খেতে পারবো না। আমার সাথে খেলে সমস্যা কোথায়? দেখুন স্যার, আমি ওই কোম্পানিতে চাকরি করি। বড় স্যার আমাকে বলেছে আপনাকে ঘুরে দেখানোর জন্য শহরটা। আপনি আমার থেকে অনেক বড়, হয়তো আমি আপনার সাথে এখানে দাঁড়িয়ে আছি, এটাই আমার ভাগ্য। দেখো, কথা না বলে চুপচাপ ভিতরে চলো। আবির ওই ছেলেটাকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে খাবার খেয়ে বেরিয়ে পড়ে। ওখান থেকে অনেক জায়গায় ঘোরাঘুরি করে হোটেলে চলে আসে। পরের দিন ওই অফিস থেকে গাড়ি এসে আবিরকে নিয়ে যায়। ওখানে কোম্পানির লোকের সাথে কথা বলে, কথা বলার পর ওখানে ড্রিল ক্যান্সেল করে দেয়, কেননা এদের সাথে কাজ করবে না, কারণ এরা যে অনুযায়ী কাজ করতে চায় তা মেনে নিতে পারছে না, সেজন্য ওখানে না থাকার জন্য বেরিয়ে আসে। সেজন্য সরকারি এয়ারপোর্টের দিকে রওনা দেয়, কিন্তু পথেই নিলয় ওর লোকজনকে নিয়ে আবিরের উপর হামলা করে। ওরা অনেক রকম চেষ্টা করে মেরে ফেলার জন্য, কিন্তু কোনো কিছুতেই আটকিয়ে রাখতে পারছে না। ওখানে আবির রাস্তাঘাট না চেনার কারণে সমস্যায় পড়ে যায়, সেজন্য অন্য একটা রাস্তা ধরে চলতে গিয়ে একটা নদীর কিনারায় এসে পৌঁছায়। ওই গাড়ি থেকে নিলয় বের হয়, সাথে অন্য গাড়ি থেকে আবির বের হয়। তোর নাম কি বলতো? আমার নাম জানার জন্য এতক্ষণ ধরে গাড়ির পিছু করছিলি? তোর সাহস দেখে। কিরে, পারলি আমাদের কোম্পানির সাথে ডিল ক্যান্সেল করার? ও, তাহলে এটা তোদের কোম্পানি? তা এখন আমাকে কি করতে হবে? বেশি কিছু না, এই কাগজে সই করে দে, তাহলেই তোকে দেশে ফিরতে দেব। তা তোদের লোক সংখ্যা এত কম কেন? এখানে 30 জন লোক আছে, তোর থেকে কম হয়ে গেল? 30 জন লোক কম হয়ে গেল, আরো কিছু বাড়িয়ে নিতে পারতি। হয় সাইন কর, নয়তো প্রাণটা দিয়ে যা। আবির সাইন করবে না বলেছিল, তখনই নিলয়ের লোক আবিরকে মারার জন্য আসে। আবিরও গাড়ি থেকে একটা বন্দুক বের করে ওখানে থাকা কয়েকজনকে মেরে ফেলে।
বন্দুকে গুলি না থাকায় ওদের সাথে মারামারি করতে থাকে। মারামারির এক পর্যায়ে আবির নিজেও অনেকটা মার খায়, কিন্তু তবুও আবির ওখানকার সবাইকে মরার মতো অবস্থা বানিয়ে ফেলে। এবার পালা নিলয়ের। নিলয়ও আবিরের মধ্যে অনেক মারামারি হয়। মারামারির সময় নিলয় আবিরকে গুলি করে, কিন্তু আবির সরে যেতেও গুলিটা হাত ছুঁয়ে বেরিয়ে যায়, যা দেখে নিলয় হাসতে থাকে। তখনই আবির ওর পায়ে থেকে বন্দুক বের করে নিলয়কে মেরে ফেলে। নিলয়কে মেরে ওখান থেকে আবির এয়ারপোর্টের কাছে থাকা একটা হসপিটালে যায় নিজের চিকিৎসা করায়। চিকিৎসা শেষে একটা প্রাইভেট বিমানে করে আবির নিজের দেশে চলে আসে। আমি এখন বাড়িতে যেতে পারবো না, তাই একটা হসপিটালে ভর্তি হয়ে এইটা সারিয়ে তারপর না হয় বাড়িতে যাব। এয়ারপোর্টের সিকিউরিটির মাধ্যমে ওনারা আবিরকে একটা হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দেয়। ওখানে 4 দিন থাকার পর আবির সুস্থ, সেজন্য বাড়িতে কল দিয়ে জানায় পরের দিন আসবে। এদিকে আবিরের আসার খবর শুনে বাড়ির সবাই অনেক খুশি। পরের দিন আবির বাড়িতে আসে। ওখানে এসে আবির জান্নাতকে দেখতে পায়। কেমন আছো তোমরা? আমরা তো অনেক ভালো আছি। এখন তুই বল ভাইয়া, কেমন এনজয় করলি? আর এনজয়, একটুর জন্য প্রাণে বেঁচে ফিরে এলাম। কিছু বলছিস না যে? সব কথা কি এখানে দাঁড়িয়ে বলবি, না আমায় ভিতরে আসতে দিবি? জান্নাত, তুমিও দেখি এসেছো, তোমার হাত তো দেখি একদম ভালো হয়ে গেছে। হ্যাঁ, অনেকটা ভালো হয়ে গিয়েছি। আমি তো এখানে এসেছি এমনি, সামিয়া বলছিল তাই এসেছি। ঠিক আছে, এসেই যখন গিয়েছো তখন বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না। ওরা সবাই মিলে ভিতরে চলে যায়। ভিতরে যাওয়ার পর ওরা অনেকক্ষণ কথা বলার পর জান্নাত ওর বাড়িতে চলে যায়। এভাবে দেখতে দেখতে 3 দিন কেটে যায়। এই কয়েকদিনে টিকটকে কোনো ভিডিও দেয়নি প্রিন্স, কিন্তু হঠাৎ করে বাংলাদেশের একটা ভিডিও আপলোড করে। সেখানে দেখাচ্ছে কেউ একজনকে নিলয়কে গুলি করে মেরে ফেলেছে। যে মেরেছে তার মুখ ঝাপসা করা যায়, যার জন্য কেউ চেহারা দেখতে পাচ্ছে না। এদিকে এই ভিডিওর মাধ্যমে অনেকের মনে করে এই খুনটা প্রিন্স করেছে, তাই কোনো মাফিয়া এই নিয়ে কথা বলছে না। কেননা প্রিন্সের বিরুদ্ধে গিয়ে কথা বলার সাহস মাফিয়াদের মধ্যে কারোরই হয়নি, শুধু জাফর ইকবাল ছাড়া। এই ভিডিওটা জাফর ইকবালও দেখে। কি ফ্রেন্ডস, বাংলাদেশে গিয়েও আমার লোককে মারা ছাড়েনি। ওকে আমি একবার হাতের কাছে পাই, অনেক কষ্ট দিয়ে ওকে আমি মারব। তখনই জাফরের লোক বলে, বস, এটা তো 6 দিন আগের ভিডিও। তার মানে প্রিন্স এখন বাংলাদেশে নাও থাকতে পারে। হয়তো প্রিন্স বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে চলে গেছে। তাও হতে পারে, কিন্তু সব অকর্মার দেখি সামান্য ফ্রেন্ডস সম্পর্কে তথ্য জোগাড় করতে পারলে না। বস, প্রিন্স সম্পর্কে একটা মেয়েকে দায়িত্ব দিয়েছিল, তাই আমরা যদি ওই মেয়েটাকে খুঁজে বের করতে পারি তাহলে ওই মেয়ের কাছ থেকেই প্রিন্স সম্পর্কে কিছু তথ্য হলো জানতে পারবো। তাহলে তাই করো, ওই মেয়ের খোঁজ লাগাও, সাথে ওই মেয়েটিকে তুলে এনে কথা বের করো। তাহলে ওই ফ্রেন্ডসের খেলা সহজে শেষ করতে পারবো। এবার জাফরের সবগুলো লোকই মেয়েটিকে খুঁজতে লেগে পড়ে। পরের দিন জাফরের লোক একটা মেয়েকে তুলে আনে। সেই মেয়েটির নাম হচ্ছে লিমা। লিমাকে তুলে আনার কিছুক্ষণ পরেই ওখানে আবির চলে আসে। এখন হয়তো বুঝলেন না লিমাকে ধরে আনলো কেন এবং আবির কিভাবে জানলো লিমা কোথায়। তাহলে চলুন আর একটু বুঝিয়ে বলি। ওই দিন লিমা একটা ছেলের সাথে ঘুরছিল। ছেলেটা আর কেউ নয়, সে হচ্ছে শাকিল, যে আবিরের অফিসে চাকরি করে। ওই দিন যখন শাকিল লিমাকে অফিসটা ঘুরিয়ে দেখাচ্ছিল, তখন থেকে লিমা আর শাকিলের মধ্যে অনেকটা ভাব হয়ে যায়। সেই জন্য লিমা আজকে শাকিলের সাথে দেখা করতে এসেছিল। তখন জাফরের লোক এসে লিমাকে তুলে নিয়ে যায়। তার শাকিল আবিরকে কল করে জানায়। এরপর বাকি কাজটা আবির নিজেই করতে থাকে। লিমার নাম্বার ট্রেস করে আবির ওখানে চলে আসে। কিরে, ভেবেছিলাম এই মেয়েটিকে তুলে এনে প্রিন্স সম্পর্কে জানাবো, কিন্তু এখানে দেখি চৌধুরীর ছেলে চলে এসেছে। ঠিক বুঝলাম না, প্রিন্স সম্পর্কে ও কি করে জানবে? তার আগে এটা বল, তুই কি করে এই মেয়েটিকে চিনিস? যদি চিনেও থাকিস তাহলে এখান থেকে চলে যা, কারণ তোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আমাদের দরকার এই মেয়েটিকে। দেখ, আমি জানি না আমার ফ্রেন্ড কি করে প্রিন্স সম্পর্কে জানবে।
তাছাড়া ও অনেক সাদাসিধা মেয়ে, তাই আমি চাই না এখানে কোনো সমস্যা হোক। কি, ও সাদাসিধা মেয়ে? তাহলে তুই নিজেও জানিস না আসলে এই মেয়েটি কে। এই মেয়েটি হচ্ছে সিবিআই এর লোক, যাকে প্রিন্স সম্পর্কে সমস্ত ডিটেলস বের করার জন্য বলেছে। তাই আমরা এখন একে তুলে এনেছি, যাতে করে ও আমাদের প্রিন্স সব তথ্য দিয়ে দেয়। তাহলে আমরা ওকে ছেড়ে দিব, নয়তো অনেক অনেক রকমের কষ্ট দিব। তাই ভালোর ভালো নিজের ফ্রেন্ডকে বাঁচাতে চাস তো ওকে বল প্রিন্স সম্পর্কে কি কি জানে তা যেন আমাদের বলে দেয়। আবির অনেকটা অবাক হয়ে লিমাকে বলে, লিমা, তুই তাহলে? বিশেষ করে আমি এই সম্পর্কে কিছুই জানি না, আর নাই ওই ফ্রেন্ড সম্পর্কে কোনো কিছু জানি। দেখ, ও তো বলেছে প্রিন্স সম্পর্কে কিছু জানে না, তাহলে কেন ওকে শুধু শুধু কষ্ট দিচ্ছিস? দেখ, তোমাদের কাছে প্রমাণ আছে ও যে সিবিআই তে চাকরি করে, সাথে ও যে প্রিন্স সম্পর্কে তথ্য জোগাড় করেছে তাও জানি। দেখ লিমা, তুই প্রিন্স সম্পর্কে যা জানিস তা ওদেরকে বলে দিলেই তো হয়। দেখ, তুই তো নিজের চাকরিটা লুকাতে পারলি না, অন্তত নিজের জীবনটা এভাবে দিস না। ঠিক আছে, আমি ফ্রেন্ড সম্পর্কে বলবো, কিন্তু এরপর আমাদের এখান থেকে যেতে দিতে হবে। অবশ্যই দিব, কারণ তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। তুই প্রিন্স সম্পর্কে যা যা জানিস সব আমাদের বলে দে, সাথে এখান থেকে চলে যা। তাহলে শুনুন তাহলে ফ্রেন্ড সম্পর্কে। এরপর লিমা প্রিন্সের সম্পর্কে অনেক তথ্যই ওদের বলে। সবটা শুনে ওরা বলে, দেখ, এটা কোনো তথ্য হলো? এর চেয়ে বেশি তথ্য তো আমাদের কাছেই আছে। দেখুন, আমি যা যা জানি সব আপনাদের বলে দিয়েছি, প্লিজ এখন আমাকে যেতে দিন। ঠিক আছে, যেতে দিলাম, তবে কখনো যদি আমাদের কথা কাউকে বলেছিস তাহলে কিন্তু তুই বাঁচতে পারবি না, বলে দিলাম। এরপর ওরা লিমাকে ছেড়ে দেয়। লিমাকে ছেড়ে দেওয়ার পর ওকে নিয়ে বের হয়ে আসে। সাথে লিমা বারবার আবিরের দিকে তাকাচ্ছে। সরি। সরি কেন বলছিস? এই যে তোদের সাথে এতদিন চলাফেরা করেছি, কিন্তু কখনো তোদের সত্যিটা বলিনি, সেই জন্য। তাছাড়া বুঝতেই তো পারছিস আমি এখানে যে নিজের পরিচয় গোপন করে চলতে হয়, সেজন্য আমি নিজের পরিচয় কাউকে বলিনি। জানি আমি, সিবিআই এর লোক কাউকে নিজের পরিচয় দেয় না। তাছাড়া শাকিলের সাথে তোর কি কাজ থাকতে পারে যে ওর সাথে দেখা করার জন্য চলে আসলি? আসলে ওই দিনের পর থেকে শাকিলকে একটু একটু ভালো লাগে, তাই ওর সাথে দেখা করলাম। ভালোই করেছিস, ছেলেটাও অনেক ভালো, তোর খেয়াল রাখবে। ওই দিনই বুঝলাম। তাছাড়া তুই তো অন্য কাউকে ভালোবাসিস মনে মনে, তাই ভাবলাম তোর পিছনে সময় নষ্ট করব না। কি? আমি আবার কাকে ভালোবাসলাম? তুই না বললেও আমি ভালো করেই জানি, তাই কোনো কথা না বলেই চুপচাপ থাকবি। তা না হয় থাকলাম, কিন্তু তুইও সাবধানে থাকবি, কেননা ওরা হয়তো তোকে আবারও তুলে নিয়ে যেতে পারে। কথা বলতে বলতে আবির গাড়ি ব্রেক করলো। কি হলো? গাড়ি কেন থামালি? তোর বাসা চলে এসেছে। আবিরের কথায় লিমা চারদিকে তাকিয়ে দেখে। সত্যি তো খেয়ালই করিনি। আচ্ছা, তুই যখন এসেছিস তখন ভেতরে আয়। আজকে না, অন্য একদিন। বাড়িতে আজকে তাড়াতাড়ি যেতে বলেছে। কিন্তু মনে করে আবার আসবি কিন্তু। হ্যাঁ, অবশ্যই আসবো। ওখান থেকে আবির বাড়িতে চলে আসে। বাড়িতে এসে জানতে পারে আবিরের বাবা মা ও সামিয়া সহ 3 জন মিলে বিয়ে ঠিক করেছে আবিরের। এই কথা শুনে আবির তো অনেকটাই অবাক। কি বলছো মা? তোমরা হঠাৎ আমাকে না জানিয়ে বিয়ের তারিখ ঠিক করে ফেললে? কেন, তুই কি বিয়ে করবি না নাকি? বিয়ে তো করব, কিন্তু তাই বলে এত তাড়াতাড়ি? তাছাড়া তোমরা মেয়েই তো এখনো দেখলে না, না দেখে বিয়ে ঠিক করলে কিভাবে? ভাইয়া, তুই যখন দেশে ছিলি না তখন আমরা সবাই মিলে মেয়ে দেখে এসেছি, সবার পছন্দ হয়েছে, তাই তোকে এই বিয়ে করতেই হবে। তা না হয় করলাম, কিন্তু মেয়ের ছবি বা নামটা তো বলবে। কত তারিখে বিয়ে ওইসব তো বলবে। এই সম্পর্কে কোনো তথ্যই দেওয়া হবে না, একেবারে যখন বউ নিয়ে ফিরবো তখন নিজের রুমে দেখে নিবি। হ্যাঁ, তবে এটা জেনে রাখ, 3 দিন পর তোদের গায়ে হলুদ, 4র্থ দিনে বিয়ে, আর 5ম দিনে বৌভাত। আবির কোনো কথা না বলে নিজের রুমে চলে যায়। আবির যাওয়ার পর সামিয়া ওর বাবা মার 3 জনই হাসতে থাকে। অন্যদিকে জান্নাতের বেলায়ও একই অবস্থা। না মা, আমি এই বিয়ে কিছুতেই করব না। কেন বিয়ে করবি না? চেনা নেই জানা নেই বললেই কি একজন অচেনা ছেলের সাথে তোমরা আমার বিয়ে দিয়ে দিবে নাকি? দেখ মা, ছেলেটা অনেক ভালো, তোকে কিন্তু সুখেই রাখবে। প্লিজ মা, তুই রাজি হয়ে যা।
বাবা, আমি এই বিয়ে করব না। কেননা আমি একজনকে... দেখ মা, আমরা তোর কখনো খারাপ চাইতে পারি? তুই বল। আমরা যা করব তা তো তোর ভালোর জন্যই করব, তুই বল। তা না হয় বুঝলাম, কিন্তু ছেলের নাম কি, কোথায় থাকে, আর ছবি তো একটা দেখাবে। এখন কিছু দেখতে হবে না, বিয়ের পর ওই বাড়িতে গিয়ে দেখে নিস। দেখ, কিছুই ভালো লাগছে না। কথাগুলো বলে জান্নাত তো নিচের রুমে চলে গেল। ওখানে গিয়ে জান্নাত আবিরকে কল দিয়ে সবটা জানায়, কিন্তু আবির কিছুই বলল না। কেননা জান্নাত যে আবিরকে ভালোবাসে তা এখনো আবিরই জানে না। তাই ওরা দুজনে বিয়ে করতে রাজি হয়ে গেল। এরপর ওরা লিমাকে বিয়েতে আসতে বলল। 3 দিন পর জান্নাত তো আবিরের গায়ে হলুদ, কিন্তু ওদের দুজনের মুখে কোনো আনন্দ নেই। ওই দিনের মতো ওদের গায়ে হলুদ শেষ হয়ে গেল। গায়ে হলুদের শেষে আবির জান্নাতকে কল দেয়, সাথে নিজেদের কথাগুলো বলতে থাকে। পরের দিন সকালবেলা আবির গোসল করে একটা পাঞ্জাবি পরে, সাথে পায়জামা, আর জান্নাত একটা শাড়ি পরে। ওদের দুজনের সাজা শেষ হলে জান্নাত আবিরের কাছে কল দেয়। হ্যাঁ বলো। এদিকে আবিরের এমন অবস্থা দেখে জান্নাত নিজেও কান্না করে দেয়। কান্না কেন করছো? আমি যে তোমাকে অনেক ভালোবাসি জান্নাত। আবিরের মুখে ভালোবাসি কথাটা শুনে জান্নাতের যে কান্না আরো বেড়ে গেল। আমিও যে তোমাকে অনেক ভালোবাসি আবির, কিন্তু তোমাকে ওই দিন বলতে পারিনি। এখন অনেক দেরি হয়ে গেছে জান্নাত। কথাটা আগে বললে হয়তো তোমাকে নিয়ে আসতে পারতাম, কিন্তু এখন আর তা সম্ভব না। তাই তুমি ভালো থেকো, সুস্থ থেকো। কথাগুলো বলে ওরা দুজনেই কল কেটে দেয়। জান্নাত ও আবির ওরা দুজনেই কান্না করতে থাকে, কারণ ওরা নিজেদের ভালোবাসা যদি অনেক আগে প্রকাশ করত তাহলে এখন এমনটা হতো না। এদিকে সামিয়া আবিরের রুমে এসে আবিরকে নিয়ে গাড়িতে বসে। এদিকে আবিরদের বাড়ি থেকে 15টা গাড়ি যায়। একটা গাড়িতে আবির ও সামিয়া, আরেকটা গাড়িতে আবিরের বাবা মা, আর বাকি গাড়িতে ওদের আত্মীয় স্বজন, আর বাকি কয়েকটা গাড়িতে সিকিউরিটি। এভাবে 20 মিনিট পর আবির ও ওর পরিবার ইনভেট ম্যানেজমেন্টে আসে, কেননা এখানে ওদের বিয়েটা হবে। ওখানে একটা জায়গায় গিয়ে আবিরকে বসায়। তখন সময় ঠিক দুপুর 3টা বাজে। তার আগেই সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। সবাই খাওয়া শেষ করে নেয়। তখন বেজে যায় প্রায় সন্ধ্যা 6টা। এদিকে আবির যতটা আপসেট আছে তার থেকে জান্নাত বেশি আপসেটে আছে। সবকিছু ঠিক হয়ে যাবার পর কাজী এসে বিয়ে পড়ানো শেষ হয়ে গেল। বিয়ে শেষ হয়ে গেলে আবির বউ নিয়ে ওর বাড়িতে চলে আসে। বাসর রাতে জান্নাত বসে আছে বড় একটা ঘোমটা দিয়ে। রাত ঠিক 1টা বাজে। আবির রুমে ঢুকলে আবিরের বউ বলে ওঠে, দেখুন, আমি আপনাকে... তার আগে আমার কথা শুনুন। আমি আপনাকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে পারবো না, এরপর আমার সময় লাগবে। তা স্ত্রীর মর্যাদা যখন দিতেই পারবি না, তখন বিয়ে কেন করেছিস? জান্নাত তুমি এখানে? হ্যাঁ আমি। অন্য কাউকে আশা করেছিলে নাকি? কিন্তু তোমার সাথে কি করে বিয়ে হলো? আমারও তো একই প্রশ্ন। তার মানে বাড়ির সবাই মিলে প্ল্যান করে এইসব করেছে? হতে পারে, কিন্তু তুমি পরে কি করে বুঝলে? যখন আমাকে এই রুমে আনা হয় তখন আমি বুঝেছি, কারণ এই রুমে তো আমি অনেকবার এসেছি। তাই যখন এখানে আসি তখন খুব চেনা চেনা লাগছিল। পরে আমি ভালো করে তাকিয়ে বুঝতে পারি এটা তোমারই রূপ। তার উপর এই যে দেওয়ালে তোমার ছবি তো আছেই। তাহলে আগে কেন বলনি? ওই, তুই যে আমাকে ভালোবাসিস, তুই কেন বলিসনি? আমি ভেবেছিলাম যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, সেই জন্য। লিমা সব জানতো, কিছু বললো না আমাদের একবারও। সেই জন্য তখন এইভাবে মিটমিট করে হাসছিল, আমি বুঝতে পারিনি। যাই হোক, অবশেষে দুজন দুজনকে তো কাছে পেলাম। জান্নাত আবিরের কাঁধের উপর হাত দিয়ে বলল, ঠিক বলছো। অন্য কারোর সাথে বিয়ে হলে আমি মরেই যেতাম। সবকিছু যখন ঠিকই হয়ে গিয়েছে তখন সময় নষ্ট কেন করছো? কিসের সময় নষ্ট? তুমি দেখি কিছুই বোঝো না। যা করার আমাকেই তাহলে করতে হবে।
কথাটা বলে জান্নাত আবিরকে নিয়ে বিছানায় পড়ে। ওদের খুনসুটিতে বিছানা অগোছালো হয়ে যায়। সকালবেলা আবিরের ঘুম ভেঙে যায়। আবির সামনে তাকিয়ে দেখে কেউ একজন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। আবির অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। তখনই আবিরের মনে হলো, আরে আমার রুমে এই মেয়েটি কি করে এলো? আচ্ছা, চুরি করতে এলো না তো? সেজন্য আবির চোর চোর বলে চেঁচিয়ে উঠল। আবিরের এমন চেঁচানিতে জান্নাত কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। সেজন্য পেছনে তাকিয়ে, এই কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছ কেন? তুমি আমার রুমে কি করো, তাও এত সকালে? তাহলে মশাই, আপনার ঘুম ভেঙেছে? ঘুম তো ভেঙেছে, কিন্তু তুমি এত সকালে আমার রুমে কেন? কাল রাতে আমাদের বিয়ে হলো, রাতেও আমাদের মাঝে অনেক কিছু হলো। তুমি কি না আজকে সকালে বলছো আমি এখানে কেন? এই কি বলো এইসব? আমি তো কোনো নেশাও করি না। তাহলে রাতে কি হবে? আর তোমাকে আমার রুমে পাঠিয়েছে কে? আমাদের বিয়েটা কখন হলো? ওই একদম চুপ, আর একটা কথা বলে পেট ফুটো করে দিব। ঠিক আছে, চুপ করলাম, কিন্তু গোসল করার কি আছে? কি রাতের কোনো কথাই কি তোমার মনে নেই? কই না তো, কি হয়েছিল? তোমাকে জানতে হবে না, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। বিয়ে হতে না হতেই হুকুম করা শুরু করে দিলে? সবে তো মাত্র শুরু, আগে আগে দেখো কি হয়। আবির ফ্রেশ হতে চলে যায়। তখন সামিয়া রুমের দরজার সামনে আসতেই দরজা খুলে যায়। এতে চমকানোর কিছু নেই। সিজন 1-এ বলেছি আপনাদের, আবিরের রুমে শুধুমাত্র 4 জন প্রবেশ করতে পারে, কোনো ঝামেলাই ছাড়া। ভাবি রাতে ঘুমোলে না জেগে থাকলে? সামিয়া, তুই ছোট মানুষ, এই বিষয়ে তুই জেনে কি করবি? আরে ভাবি বলো না, আমি তো তোমার একমাত্র ননদ, আমার কাছে শরমের কি আছে? আমি বলবো না। তোমার ভাইয়া ফ্রেশ হতে গিয়েছে, তোমার ভাইয়াকে না হয় জিজ্ঞেস করে নিবে। দেখো ভাবি, একদম ভালো হবে না কিন্তু। প্রশ্ন করেছি তোমাকে, কিন্তু তুমি কি না সেখানে ভাইয়াকে ধরিয়ে দিলে। কি করব, এরকম প্রশ্নের উত্তর কেউ তোমাকে দিবে না। কে কি প্রশ্নের উত্তর দিবে না? আবির ফ্রেশ হয়ে বের হয়ে আস্তে আস্তে বলল, তোমার বোন জানতে চেয়ে। কথাটা বলার আগেই সামিয়া গিয়ে জান্নাতের মুখ চেপে ধরে। ভাইয়া তেমন কিছু না, কিন্তু তুই আজকে এত তাড়াতাড়ি উঠে গেলি কেন? রাতে ঘুম হয়েছিল ভালো, আর তুই কি এখানে স্টুপিড মার্কা প্রশ্ন করবি, না এখান থেকে যাবি? এই দেখ, আমাকে আম্মু পাঠিয়েছে বলে আমি এসেছি, নয়তো আসতাম না। তোকে যে কথা বলার জন্য এসেছি। আমার পাউন্ড লাগবে 10,000। কি? এত পাউন্ড দিয়ে তুই কি করবি বলতো? তাছাড়া তোর অ্যাকাউন্টে তো কম পাউন্ড নেই, আমি তোকে একটা পাউন্ডও দিব না। দেখেছো ভাবি, বিয়ে হতে না হতেই ভাইয়া কেমন বদলে গিয়েছে। ও তো তোমার বোন, তাহলে ওকে দিতে সমস্যা কোথায়? আমি জানি ও আমার বোন, তাছাড়া আমি জানি আমার বোনটার কখন কি লাগবে। তার জন্য ওর বালিশের নিচে আমি টাকাটা রেখে দিয়েছি কাল রাতেই। সত্যি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, তোর ভাই এখনো বদলায়নি, সে জানে কখন কি লাগবে তার বোনের। সরি ভাইয়া, আমি তখন মজা করে বলেছি। তাহলে তুই ভাবিকে নিয়ে নিচে নাম, আমি খাবার দিতে বলছি। এদিকে সামিয়া নিচে চলে যায়। অন্যদিকে আবির জান্নাতকে বলে, তোমার রেডি হতে কতক্ষণ সময় লাগবে? সব শেষ, এখন শুধু শাড়িটা পরা বাকি আছে। তাহলে দেরি কেন করছো, তাড়াতাড়ি পরে নাও। কিন্তু আমি তো শাড়ি পরতে জানি না। তখন কেন বলনি? তাহলে সামিয়াকে বলে দিতাম, ও কাউকে না কাউকে পাঠিয়ে দিত। আমি এই জন্যই বলিনি, কারণ শাড়িটা তুমি আমাকে পরিয়ে দিবে। কি, আমি পরাবো শাড়ি? হ্যাঁ তুমি পারবে, তাই বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি পরাও। কথাটা বলে আবিরের হাতে দেয় শাড়িটা। এদিকে আবির শাড়ি হাতে দাঁড়িয়ে আছে, সাথে নিজের চোখ বেঁধে নেয় রুমাল নিয়ে। তা দেখে জান্নাত হাসবে না কাঁদবে নিজেও বুঝতে পারছে না। আরে আমি তোমার বিয়ে করাবো, তাই ওইভাবে দেখলে কিছু হবে না। আসলে আপনারা ভাবছেন সামিয়া যখন রুমে এসেছিল তখন জান্নাত কি অবস্থায় ছিল। আসলে তখন জান্নাত শাড়ি দিয়ে ওর শরীর পেঁচানো ছিল, আর জান্নাত আয়নার সামনে থেকে একবারের জন্য উঠেও দাঁড়ায়নি।
সামিয়া যাওয়ার পর জান্নাত ওখান থেকে উঠে আবিরের সামনে যায় এবং শাড়িটা সরিয়ে আবিরের হাতে দেয়। তখনও জান্নাত গায়ে তাওয়াল পেছানো ছিল। এরপর জান্নাতের কথায় আবির চোখ থেকে রুমাল খুলে জান্নাতের দিকে তাকিয়ে আছে। এতে জান্নাত কিছুটা লজ্জা পায়, কিন্তু কিছুক্ষণ পর জান্নাত স্বাভাবিক হয়, কেননা এই প্রথম কোনো ছেলে জান্নাতকে ওই রকম পরিস্থিতিতে দেখছে। এই যে, শুধু কি দেখেই যাবেন নাকি পরিয়ে দিবেন? হ্যাঁ, দিচ্ছি তো। এরপর আবির জান্নাতকে শাড়িটা পরিয়ে দিতে থাকে। শাড়ি পরানোর প্রায় শেষ, এখন শুধু কুচিটা ঠিক জায়গায় গেঁথে দিতে পারলেই হবে। সেজন্য আবির কুচি জান্নাতের দিকে এগিয়ে দিয়ে বলে, এই নাও, এবার কুচিটা গেঁথে দিলেই হবে। মানে সব তো তুমিই করলে, তাহলে এই কুচিটা তুমি না হয় গুজে দাও। জান্নাতের কথা শুনে আবির যদিও কিছুটা ভ্যাবাচাকা খায়, সাথে লজ্জাও পাচ্ছে, কারণ আবির এই প্রথম কোনো মেয়েকে শাড়ি পরিয়ে দিচ্ছে। আরে আমি বুঝি না, যেখানে আমার লজ্জা পাওয়ার কথা সেখানে তুমি লজ্জা পাচ্ছ। আর তাছাড়া আমি তোমার বউ, আমার শরীর দেখা এবং হাত দেওয়ার অধিকার তোমার আছে। তাই দেরি না করে তাড়াতাড়ি করো, সময় যাচ্ছে, নয়তো সামিয়া চলে আসতে পারে। এরপর আবির কুচিটা নিয়ে জান্নাতের নাভি ঘেঁষে নিচের দিকে কুচে দেয়। এতে করে জান্নাত অনেকটা শিহরিত হয়ে ওঠে, মনে হচ্ছে ওর উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। সেজন্য আবিরকে দুই হাতে জড়িয়ে ধরে। হয়ে গেছে, এবার চলো নিচে যাই। তবে যাওয়ার আগে কথাটা বলে জান্নাতের কপালে একটা চুমু দেয় এবং জান্নাতও আবিরের দুই গালে দুটো চুমু দেয়। আমার অনেক বছরের স্বপ্ন আজকে তুমি পূরণ করলে। আমার ইচ্ছে ছিল বিয়ের পর প্রথম আমার স্বামী আমাকে শাড়ি পরিয়ে দিবে, এখন তাই হলো। চলো এবার নিচে যাই। আবির জান্নাতের হাত ধরে নিচে নেমে আসলো। ওদের আসতে দেখে সবাই ওদের দিকে তাকিয়ে আছে। জান্নাত নিচে নেমে বলে, আব্বু আম্মু, আপনারা কিন্তু মোটেও কাজটা ঠিক করলে না। আর সামিয়া, তোমার থেকে আমি এটা আশা করিনি। জান্নাতের এই কথাই ওখানে থাকা অনেকেই অবাক, সাথে আবিরও। কেননা জান্নাত একটু আগেও অনেক খুশি ছিল, কিন্তু হঠাৎ করে এরকম কথা বলছে। ভাবি, আমি কি করলাম? বৌমা, আমরা কি করলাম? ওর সাথে আমার বিয়ে ঠিক করেছেন, কিন্তু আমাকে একবারও জানাননি। জানেন, আমি কত ভেবেছি নিজের বিয়েতে কত আনন্দ করব, কিন্তু আপনারা সেই আনন্দটাই মাটি করে দিলেন। জানেন কতটা কষ্টে আমি পার করেছি 2টা দিন। ভাবি, আমরা তো তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছি। কেন বৌমা, তুমি কি খুশি হওনি? জান্নাত দৌড়ে গিয়ে আবিরের বাবা মাকে জড়িয়ে ধরে বলে, আমি অনেক খুশি হয়েছি যে আপনারা আমার ভালোবাসার মানুষটাকে আমাকে ফিরিয়ে দিয়েছে। বুঝতে পারছি আমরা ভাবি, কিন্তু সারপ্রাইজটা কেমন দিলাম তা তো বললে না। পরে বলবো, এখন অনেক ক্ষুধা লেগেছে, তার উপর রাতে ঘুমোতেও পারিনি। কথাটা বলে জান্নাত নিজের ঠোঁটে কামড় দেয়। জান্নাতের কথায় আবিরও অনেক লজ্জা পায়, সাথে ওখানে থাকা সবাই মিটমিট করে হাসছে। হে, আমি কি বলেছিলাম? ওফ, এবার সবাই কি ভাবছে? এই মেয়ে তো দেখছি আমার মান সম্মান সব ডুবিয়ে দিবে। সবাই কিভাবে তাকিয়ে আছে আমার দিকে। হায় আল্লাহ, কি দিলে আমাকে। থাক ভাবি, এখন খাবার শেষ করো। রাতে যখন ঘুমোতে পারোনি চিন্তা নেই, এখন তাহলে গিয়ে ঘুমিয়ে নাও। সামিয়া, তুই চুপ কর, বেশি বড় হয়ে গেছিস তাই না? দাঁড়া, তোর বিয়ের ব্যবস্থা করতেছি। দেখ ভাইয়া, ভালো হবে না কিন্তু বলে দিলাম, আমার পিছনে লাগলি না তোকে। আরে তোরা থাম, এভাবে কেউ নতুন বউয়ের সামনে ঝগড়া করে ও কি ভাববে বলতো? আম্মু কিছুই ভাববে না, ভাবি আমার বান্ধবী, তাই মাইন্ড করবে না। যদিও কেউ করে, সেটা তোমার ছেলে করতে পারে। ভালোই তো, এখন ভাবি পেয়ে ভাইকেই ভুলে গেলি। ভুলে গেলে কি করবি তুই? আমি কিছু করব না বোন, তারপরও তুই এভাবে রাগ করিস না। তুই তো জানিস আমি তোর চোখের পানি আর রাগ দেখলে নিজেরই কষ্ট হয়। হয়েছে হয়েছে, এবার খাওয়া শেষ কর। তার সাথে কাল শপিংয়ে নিয়ে যাবি আমাকে আর ভাবিকে। নিয়ে যাব বোন। এরপর ওরা খাওয়া শেষ করে যে যার রুমে চলে আসে। আবির জান্নাতকে নিয়ে রুমে চলে আসে। এটা কি হলো বলো তো? কই কি হলো? আমি তোমাকে রাতে ঘুমাতে দেইনি তাই না?
আরে ওইটা তো মুখ ফসকে বেরিয়ে গেল। এখন নিচে সবাই কি ভেবেছে বলো তো? সবাই তো মনে করেছে। যে যাই মনে করুক, তাতে আমার কি। দেখো, এমনিতেও রাতে ঘুম হয়নি, তাই এখন ঘুমাবো। তুমি তাহলে ঘুমাও, আমি একটু বাইরে যাব। তোমার জন্য কিছু আনতে হলে বলো, আসার সময় নিয়ে আসবো। তাহলে আমার জন্য অনেকগুলো চকলেট আনবে। এই, তুমি কি বাচ্চা যে তোমার জন্য চকলেট আনবো? কি, তুমি আমাকে বাচ্চা বললে? আমি কান্না করার কি কথা বললাম? এই যে একটু আগে বাচ্চা বললে। তুমি জানো আমি আজ না কাল বাচ্চার মা হব, সেখানে কিনা তুমি আমাকে বাচ্চা বললে। আমরা এত তাড়াতাড়ি বাচ্চা নিব না, ঠিক আছে? ওই, তুই কি বললি? এই জান্নাত, কি করছো কি? তুই বাচ্চা নিবি না, তাই না? তুই তো নিবি, তোর 14 গোষ্ঠীও নিবে। যদি না নিস তাহলে দৌড়ে দিয়ে জোর করিয়ে হলেও করিয়ে চালাবো, মনে রাখবি। এখন সর, আমি ঘুমাবো। কথাগুলো বলে জান্নাত ঘুমিয়ে পড়ে আবিরের বুকে। এদিকে জান্নাতের মাথায় হাত বুলিয়ে দেয়। আবিরও ভাবতে থাকে, হায় আল্লাহ, এ মেয়ে তো দেখি পুরাই সাতচুন্নি। আর একটু হলে তো আমার রক্ষে থাকতো না। যাক বাবা, অনেক বাচ্চা বাঁচলাম। ও যখন ঘুমিয়ে পড়েছে, তাইলে আমি বরং যাই। মনে মনে কথাগুলো বলছিল। সেজন্য আবির যেই উঠতে যাবে, জান্নাত আরো শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আবিরকে। জান্নাত এতটাই শক্ত করে জড়িয়ে ধরেছে যে আবির চাইলেও উঠতে ইচ্ছে করেনি। সেজন্য নিজে জান্নাতকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। এভাবে দুপুর গড়িয়ে 3টা বাজে। জান্নাত ঘুম থেকে উঠে দেখে আবিরের বুকে শুয়ে আছে। সেজন্য আবিরের বুক থেকে উঠে আবিরের কপালে একটা চুমু দিয়ে ফ্রেশ হতে চলে যায়। এদিকে সামিয়া আবিরও জান্নাতকে ডাকতে এলো খাওয়ার জন্য। সামিয়া দেখে আবির ঘুমাচ্ছে। অনেকবার ডাকাডাকি করার পরও আবির ঘুম থেকে কিছুতেই উঠছে না। সেজন্য সামিয়া জগ থেকে পানি নিয়ে আবিরের মুখের উপর ঢেলে দেয়। পানি মুখে পড়াতে আবিরের ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে দেখে সামিয়া কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বোন, আমি তোর কি ক্ষতি করেছি যে এই অবস্থা করলি? কয়টা বাজে খবর আছে? এখন গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আয়, লাঞ্চ করে নিবি। তুই যা, আমি আসতেছি। ওহ, মনে পড়েছে, আমাদের নিয়ে শপিংয়ে যাওয়ার কথা। মনে থাকে যেন। যাবো বোন, আমার যাবো। এখন আমাকে আরেকটু ঘুমাতে দে। সাহস থাকলে ঘুমা, দেখি কত ঘুমাতে পারিস। আচ্ছা, তোর ভাবি বের হোক, তারপর না হয় আমি যাব। মনে থাকে যেন, 30 মিনিটের মধ্যে নিচে নামবি, নয়তো খবর আছে বলে দিলাম। 30 মিনিট তো, আমি চলে আসব। সামিয়া চলে যাওয়ার পর জান্নাত ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। বের হয়ে বিছানা ভেজা দেখে আবিরের দিকে তাকিয়ে আছে। তুমি এই বয়সে বিছানায় হিসু করো? ছি 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 ছি। আরে, তুমি যা ভাবছো তা না। সামিয়া পানি মেরে দিয়েছিল, সত্যি বলছি। হয়েছে হয়েছে, এখন ফ্রেশ হয়ে নাও তাড়াতাড়ি। আবির ফ্রেশ হতে চলে যায়। এদিকে জান্নাতও প্রায় রেডি হয়ে নেয়। আবিরও বের হয়ে রেডি হয়ে নিচে নেমে আসে জান্নাতকে নিয়ে। আবিরও জান্নাত আসাতে সামিয়া ওদের দুজনকে ভাত বেড়ে দেয়। ওরা ভাত খেয়ে আবারও উপরে চলে আসে। জান্নাত নিজের ব্যাগ নেয়, আবিরও নিজের ওয়ালেট নিয়ে নেয়। ওরা দুজনে রুম থেকে বের হয়ে দেখে সামিয়া দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে। ওরা সামিয়াকে ওখান থেকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। আবির গাড়ি ড্রাইভ করছে, সাথে সামিয়াও জান্নাত পেছনে বসে কি কি কিনবে তা একজন আরেকজনকে বলছে। ওদের কথা শুনে আবির ভালো করেই বুঝতে পেরেছে আজকে ওর কার্ডের সাথে ওয়ালেট সহ খালি হবে। ওরা 20 মিনিট পর শপিং মলের সামনে এসে দাঁড়ালো। আবির ওদের দুজনকে শপিং মলে নামিয়ে দিয়ে আবির গাড়ি পার্ক করার পর ওখানে শপিং মলের সামনে কতগুলো ছেলে বসে বসে জান্নাত ও সামিয়াকে নিয়ে অনেক রকমের বাজে মন্তব্য করতে লাগলো। আবির ওখান থেকে ফিরে এসে দেখে সামিয়া ও জান্নাত ওরা দুজনেই দাঁড়িয়ে আছে। কি হয়েছে রে, তোরা দুজন এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ভাইয়া, ওরা আমাদের অনেক খারাপ কথা বলেছে। কারা বলেছে? ভাইয়া, ওই যে ওখানে যারা বসে আছে। তোরা ভিতরে যা, আমি আসছি। কি দরকার ওদের সাথে মারামারি করার? তুমি চুপ করে সামিয়ার সাথে ভিতরে যাও, আমি ওদের দেখছি। সামিয়া ওর ভাবিকে সে দিয়ে ভিতরে চলে যায়।
এর দিকে আবিরও ছেলেগুলোর সামনে গিয়ে একটা ছেলেকে কষিয়ে একটা থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে ছেলেটা মাথা ঘুরতে থাকে, মনে হচ্ছে যেন ছেলেটা এখনই নিচে পড়ে যাবে মাথা ঘুরতে ঘুরতে। ওর অবস্থা দেখে বাকি লোকজন ওরা আবিরকে মারার জন্য আসলে আবির ওদেরকেও মেরে শপিং মলের সামনে শুয়ে দেয়। এরপর থেকে যদি কোনো মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করেছিস তাহলে জানে মেরে ফেলবো। কথাগুলো বলে আবির ভিতরে চলে আসে। ভিতরে গিয়ে আবির জান্নাত ও সামিয়ার কাছে চলে যায়, ওদের নিয়ে ভিতরে ঢুকে যায়। ভিতরে গিয়ে ওরা শাড়ির দোকানে যায়। শাড়ির দোকানে ভিতরে গিয়ে ওরা দেখে শাড়ির দোকানে ভিতরে গিয়ে ওরা দেখে লিমা বসে আছে শাকিলকে নিয়ে। ওরা তিনজনই লিমাকে দেখতে পেয়ে ওর কাছে যায়। আবির ওখানে যাওয়াতে শাকিল আবিরকে সালাম দেয়, আবিরও সালামের জবাব দেয়। তোমরা এখানে কেন? আসলে স্যার আমাদের বিয়ের কথাবার্তা চলছে, তাই ওকে নিয়ে শপিং করতে এলাম। ভালোই করেছো। তা বিয়ের দিন তারিখ কি ঠিক হলো? ওর বাবা মা আমাদের বাড়িতে এসেছে, ওনারা দিন তারিখ ঠিক করবে, তাই আমরা চলে এলাম শপিং করতে। কিন্তু তুই কেন এসেছিস? জান্নাত ও সামিয়ার জন্য। ওরা শপিং করবে, জান্নাত কিছু শাড়ি কিনবে। ভালো তো, বইয়ের খেয়াল রাখিস। শোন, আজকে তোর যা যা পছন্দ হয় কিনতে পারিস, সব পাউন্ড আমি দিব। আরে তুই কেন দিবি? কেন, আমি দিলে কি তুই নিবি না? কথাটা আমি অমন ভাবে বলতে চাইনি। তাহলে কোনো কথা নয়, সব বিল আমি দিব। ওখানে ওরা নিজের পছন্দ মতো শাড়ি কিনতে লাগলো। কয়েকটা শাড়ি জান্নাত পছন্দ করে সেগুলো নিয়ে ট্রায়াল রুমে যেতে লাগলো। ট্রায়াল রুমের সামনে গিয়ে জান্নাত আবিরকে কল দেয়। আবির পকেট থেকে ফোন বের করে জান্নাতের নাম্বার দেখতে পেয়ে ভাবতে থাকে, জান্নাত এই সময়ে কেন কল দিয়েছে? কল রিসিভ করে আবির ট্রায়াল রুমের দিকে যেতে থাকে। অন্যদিকে শাকিল, লিমা ও সামিয়া ওরা বসে শাড়ি দেখছে। জান্নাত, কি জন্য ডেকেছো? আমার সাথে আসো, তারপর বলছি। এই বলে জান্নাত আবিরকে নিয়ে ট্রায়াল রুমে নিয়ে যায়। আরে আরে, কি করছো? কেউ দেখলে কি বলবেন? আমি কি অন্য কোনো পুরুষকে নিয়ে এসেছি, নাকি যে কেউ দেখলে সমস্যা হবে? ও তাই নাকি? তা এখন আমাকে কি করতে হবে? শাড়িটা পরিয়ে দিবে। তুমি তো জানো আমি শাড়ি পরতে জানি না, তাই তুমি পরিয়ে দিবে। তাহলে একটা কাজ করো, আমি তোমাকে শিখিয়ে দিব, তাহলে নিজে নিজে পড়তে পারবে। তাই হবে, কিন্তু আমি যতদিন তোমার কাছে থাকবো ততদিন তোমাকেই আমার শাড়ি পরিয়ে দিতে হবে। যখন বাপের বাড়ি যাব তখন নিজে নিজে পরবো। তুমি তো দেখি আমার থেকেও রোমান্টিক বটে। আবির জান্নাতকে শাড়ি পরিয়ে দিচ্ছে। অন্যদিকে লিমা ও সামিয়া ওরা দুজনই শাড়ি নিয়ে ট্রায়াল রুমের দিকে যায়। ওখানে গিয়ে দেখে আবির ও জান্নাত দুজনই ট্রায়াল রুমের ভিতরে থেকে বের হচ্ছে। ওরা সামনে তাকিয়ে দেখে লিমা ও সামিয়া ওরা দুজনই দাঁড়িয়ে আছে। ওদের দেখে ওরা কিছুটা লজ্জা পায়। ভাইয়া তুই এখানে তোর ট্রায়াল রুমে? আরে আমি তো এমনি এখানে দাঁড়িয়েছিলাম। জান্নাত শাড়ি পরে দরজা খুলে আমাকে ডেকেছে শাড়িগুলো নেওয়ার জন্য। হয়েছে হয়েছে, আর মিথ্যে বলতে হবে না, যা বুঝার বুঝিয়ে নিয়েছি। লিমার কথা শুনে আবির কিছুই বলল না, লজ্জা পেয়ে যেতে লাগলো। ওরা চলে গেলে লিমা ও সামিয়া ওরা ট্রায়াল রুমে চলে যায়। কিছুক্ষণ পর ওরা বের হয়ে আসলে আবির ওদের সব বিল মিটিয়ে দিয়ে গাড়ি করে বাসায় চলে আসে। বাসায় এসে ওরা নিজেদের রুমে চলে যায়। অনেক রাত হয়ে গেল, শাড়িগুলো রেখে দাও, সকালে না হয় গুছিয়ে রাখতে পারবে। ঠিক আছে, তাহলে চলো ঘুমাই। অনেক রাত হওয়াতে জান্নাত গিয়ে আবিরের বুকে শুয়ে পড়ে। আবিরের রুমে মাত্র একটা বালিশ, কেননা জান্নাত প্রতিদিনই আবিরের বুকেই ঘুমায়, সেজন্য ওদের আলাদা আলাদা বালিশের প্রয়োজন পড়ে না। পরের দিন সকালে আবির বের হয়ে যায়। আবির বের হওয়ার পরে জান্নাতের মোবাইলে কল আসে, তাও কলটা প্রিন্স করেছে। বিয়ে করে নিয়েছেন তাহলে? হ্যাঁ, পছন্দের মানুষটাকে নিজের করে পেলাম, এর চেয়ে আনন্দের খবর কি হতে পারে বলেন? তাও ঠিক। তা বিয়ে করে তো আমাকেই দেখছি ভুলে গেলেন। আপনি তো জানেন আমি আপনাকে কখনো কল দেইনি, আর দিবও না। জানি আমি। আচ্ছা, আপনি তাহলে বিবাহিত জীবন নিয়ে সুখেই থাকুন, এটাই আমি চাই। ধন্যবাদ। আপনিও অন্য একটা মেয়েকে বিয়ে করে এই পাপ কাজ থেকে চলে আসুন। এটাকে পাপ কাজ বলে না,
যে কাজ আইনের করার কথা সে কাজ আমাকে করতে হচ্ছে। তবুও আপনি আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। আমার কথা বাদ দিন, এবার বলুন, তাবির কি আপনার পরিচয় জানে? এখনো ওকে জানাইনি, যখন সময় আসবে তখন জানাবো। আচ্ছা, তাহলে এখন রাখি। একজনকে মারতে হবে তো, সেজন্য। কেন করছেন এইসব? এখন যে লোকটাকে মারবো ওই লোকটা অনেক খারাপ। কত মায়ের কোল খালি করে সেই মানুষটা। অনেক ছোট ছোট বাচ্চাদের হসপিটালে ভর্তি করালে ওদের অপারেশনের নাম করে মেরে ফেলে, সাথে ওদের কিডনি আর অন্যান্য অঙ্গ বের করে বিক্রি করে দেয়। তাহলে বলুন, ওর সাথে কি করা উচিত? দেখুন, আপনি ওর নাম বলুন, পুলিশ ব্যবস্থা নিবে। পুলিশ তো কোনো প্রমাণ ছাড়া ওই লোকটার কিছুই করতে পারবে না। তাহলে কেন শুধু শুধু পুলিশের হাতে দিব? তাহলে আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া আমি কখনো কাউকে মারি না। যদি কখনো আমি পুলিশের হাতে ধরা পড়ি, তাহলে আপনি আমাকে বাঁচাবেন তো? চেষ্টা করে দেখবো বাঁচানোর জন্য। সময় হয়ে এসেছে, এবার ওই ডক্টরকে তুলে আনতে হবে। বাই। প্রিন্স কিছু লোক গিয়ে ওর ডক্টরকে তুলে আনে। ওই ডক্টরকে তুলে এনে আটকে রাখে যাতে করে ওর থেকে সব সত্যিটা জানতে পারে। প্রিন্স ওই লোক অনেক চেষ্টার পর ওই ডক্টরের কাছ থেকে কথা আদায় করে তার রেকর্ড করে রাখে, যা প্রিন্স পরবর্তীতে কাজে লাগবে। কেননা প্রিন্স কোনো লোককে কেন মেরেছে তার সব প্রমাণ নিজের কাছে রেখে দেয়, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যায় পড়লে নিজের কাজে লাগাতে পারে বলে। ওই লোকটাকে মারার আগে সব রেকর্ড করে রাখে, সাথে এই মারার ভিডিওটা টিকটকে ছেড়ে দেয়, যাতে করে সবাই ভিডিও দেখে বুঝতে পারে এই লোকটা কতটা খারাপ কাজ করত। ভিডিওটা দেখে যারা এতদিন ডক্টরকে ভালো জানতো, আজকে তারাই ওনাকে গালি দিতে থাকে। প্রিন্স নিজের কাজ শেষ করে ফেলে। অন্যদিকে জান্নাত আবিরকে কল দেয়। কই, তুমি সকাল থেকে একটা কলও দিলে না? আমি এই তো মিটিংয়ে আছি। তা কখন ফিরবে তুমি? এই তো আরো 2 থেকে 3 ঘন্টা লাগতে পারে। আসার সময় চকলেট আর শিউলি ফুলের মালা নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। অন্যদিকে প্রিন্স আবারও একজন ডক্টরকে মেরে ফেলেছে। সে নিয়ে অনেক তোলপাড় হয়ে গিয়েছে, কেননা পুলিশও ওই ডক্টরকে অনেক ভালো জানতো। সেজন্য কারোর কোনো সন্দেহ পর্যন্ত হয়নি। ওই ভিডিও দেখার পর সবাই অনেক চেষ্টা করলো, কিন্তু ওই আইডি কোন জায়গা থেকে অপারেট করা হয়েছে তা কেউ জানে না। অনেকে ট্রায়াল করেও লোকেশন জানতে পারেনি। এদিকে আবির দুপুরে শিউলি ফুল ও চকলেট নিয়ে চলে আসে বাড়িতে এসে সামিয়াকে কিছু চকলেট দেয়, সাথে বাকি চকলেট নিয়ে চলে আসে নিজের রুমে। এই নাও তোমার শিউলি ফুল আর চকলেট। নাও, আমার মাথায় পরিয়ে দাও, সাথে চকলেট দাও, আমি খাচ্ছি। আবির জান্নাতের হাতে চকলেট দেয়, সাথে ফুলের মালা চুলে গেঁথে দেয়। ফুলের মালা গেঁথে দিতে দিতে জান্নাত চকলেট খেতে থাকে। ফুলের মালা গাঁথা শেষ হলে আবির জান্নাতের দিকে তাকিয়ে দেখে জান্নাতের ঠোঁট সহ মুখের চকলেট লেগে আছে। তা দেখে আবির হাসতে থাকে। হাসছো কেন? তোমার মুখের অবস্থা দেখে। দাঁড়াও, আমি এইগুলো মুছে নিই। লাগবে না, আমি এইগুলো অন্যভাবে ঠিক করে দিচ্ছি। কোনভাবে? কথাগুলো বলার আগে আবির নিজের ঠোঁট দিয়ে জান্নাতের ঠোঁটে লেগে থাকা চকলেট খেয়ে ফেলে। তা দেখে জান্নাত অনেকটা চমকে ওঠে। আবির যে এমনটা করবে তা জান্নাত মোটেও ভাবতে পারেনি। এতে জান্নাত অনেকটা লজ্জা পায়। তোমার কি একটুও লজ্জা নেই যখন তখন এইভাবে? কথাটা বলে আবিরের বুকে মুখ লুকায় জান্নাত। অন্য কেউ তো দেয়নি, আমিই দিয়েছি। কথাগুলো বলে আবির জান্নাতকে নিয়ে ড্রয়িং রুমে আসে। ওখানে গিয়ে দেখে লিমা ও শাকিল ড্রয়িং রুমে বসে আছে। আবির জান্নাতকে নিয়ে ওখানে যাওয়াতে শাকিল উঠে আবিরকে সালাম দেয়, কিন্তু আবির সালাম নিয়ে শাকিলকে বসতে বলে। লিমা, তোরা হঠাৎ করে? গতকাল আমাদের বিয়ে ডেট ঠিক হলো, তাই তোদের ইনভাইট করতে এলাম। চিন্তা করিস না, আমরা ঠিক সময়ে পৌঁছে যাব। তোরা নাস্তা খেয়ে যা। আজকে আর না, অন্য একদিন আসবো, অনেক আছে, ওদেরও ইনভাইট করতে হবে। ঠিক আছে, তাহলে সময় করে আসবি। এরপর ওরা চলে যায়, সাথে আবিরও ওদের সাথে বের হয়ে যায়, কেননা আবিরও কিছু কাজ বাকি আছে। লিমা ও শাকিল বের হয়ে যায়, তার সাথে আবির বের হয়ে যায়। আবির ওখান থেকে বের হয়ে একটা বাড়িতে যায়। ওখানে কিছু অসমাপ্ত কাজ আছে, ওগুলো সেরে নিতে হবে। তাই আবির নিজের পকেট থেকে একটা বন্দুক বের করে টেবিলে রাখে। টেবিলের সামনে ছিল ওই ছেলেটি,
যাকে আবির শপিং মলের সামনে মেরেছিল। পরে আবির কিছু লোক দিয়ে এই ছেলেটিকে উঠিয়ে আনে, কেননা আবির ভালো করেই জানে ওরা ওই সময় ওদের ট্রেস করার জন্য ওইসব করেনি, বরং এর পেছনে আরো অনেক কারণ আছে যার জন্য একে তুলে এনেছে। তুলে আনার পর আবির অনেক কিছু জানতে পারে যা আবির আন্দাজ করতে পেরেছিল, সেজন্য ওকে মেরে ফেলে। ওকে মারার পর আবির নিজের বাড়িতে চলে আসে। আবির বাড়িতে যাই করুক না কেন, বাড়িতে কাউকে কিছু বুঝতে দেয় না। এইভাবে দেখতে দেখতে লিমার বিয়ের ডেট চলে এলো। সেজন্য আবির পরিবারের সবাইকে নিয়ে লিমাদের বাড়িতে যায়। ওখানে আবির ও ওর পরিবারকে ফুল দিয়ে বরণ করা হয়। জান্নাত, তুমি সামিয়াকে নিয়ে লিমার কাছে যাও। আব্বু, তুমি আম্মুকে নিয়ে সামনে বসো, আমি একটু আসছি। সামিয়া ওর ভাবিকে নিয়ে চলে যায় লিমার কাছে। এদিকে আবির চলে আসে শাকিলের কাছে। কেমন আছো শাকিল? জি স্যার, আমি ভালো আছি। এখানে স্যার বলতে হবে না, তুমি বরং বন্ধুর মতো আচরণ করলেই হবে। ঠিক আছে, তাই হবে। অন্যদিকে জান্নাত ও সামিয়া ও লিমার কাছে গেলে ওখানে গিয়ে ওরা দুজনে অনেক কথা বলল এবং সাথে অনেক হাসি ঠাট্টাও করলো। কিছুক্ষণ পর কাজী এলো, ওদের বিয়ে দিয়ে দিল। বিয়ে শেষে আবির ওখান থেকে বের হয়ে আসে। জান্নাত ও সামিয়ার কাছে আসে, কিন্তু ওদের অনেক খোঁজার পরও পেল না আবির। সেজন্য আরো কয়েকজনকে দিয়ে খোঁজ নিতে বলে, কিন্তু পুরো বিয়ে বাড়িতে অনেক খুঁজেও পেল না। এদিকে এই কথাগুলো পুরো বিয়ে বাড়িতে জানাজানি হয়ে গেল। এদিকে লিমা ও শাকিল আবিরের কাছে আসে। সরি স্যার, আমার বিয়েতে এসে আপনার বউ আর বোনকে খুঁজে পাচ্ছেন না। ওদের খুঁজে পাচ্ছি না তা তো বুঝলাম, কিন্তু ওদের কেউ কি কিডন্যাপ করলো নাকি অন্য কিছু? ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তখন একটা ছেলে আসে আবিরকে বলে যে কয়েকজন লোক নাকি বাগানের ওই দিকটাই থেকে দুজন মেয়েকে তুলে নিয়ে চলে গিয়েছে। এই কথা শুনে আবিরের তো পুরো অবস্থায় খারাপ হয়ে গেল। কে হতে পারে? কি ভাবছেন স্যার? আচ্ছা, আমি এখন যাচ্ছি ওদের খুঁজতে, কেননা যে করেই হোক ওদের খুঁজে বের করতেই হবে। আবির ওর বাবা মাকে নিয়ে ওখান থেকে চলে আসে নিজেদের বাড়িতে। তখনই আবিরের মনে পড়ে ওদের দিকে কোনো বিজনেস পার্টনারের মধ্যে কেউ নজর তো দেয়নি। আবির, যে করেই হোক আমার বৌমা আর মেয়েকে ফিরিয়ে আন। তোমরা চিন্তা করো না, আমি যে করেই হোক ওদের খুঁজে বের করবই। আবির বাড়ি থেকে বের হয়ে চলে আসে নিজের আস্তানায়। ওখানে গিয়ে জান্নাতের সম্পর্কে খোঁজ নিতে থাকে, কে বা কারা এই কাজটা করতে পারে। অন্যদিকে প্রিন্স বসে বসে ভাবছে কে কিডন্যাপ করতে পারে, সেজন্য প্রিন্স নিজেও খোঁজ লাগাতে থাকে। অন্যদিকে প্রিন্স মোবাইলে কল দেয়, কেননা প্রিন্স জান্নাতকে যে পছন্দ করত তা জাফরের লোক জানতে পেরে গিয়েছিল। ওদের মূল লক্ষ্য ছিল জান্নাতকে কিডন্যাপ করা, প্রিন্সকে খুঁজে বের করা। এখন ঠিক তাই হলো। প্রিন্স ওদের সাথে কথা বলে, যার জন্য ওরা একটা জায়গায় ঠিক করে, যেখানে ওরা জান্নাত ও সামিয়া ওদের দুজনকে নিয়ে আসে। পরের দিন রাতে প্রিন্স সবকিছু রেডি করে জাফরের দেওয়া ঠিকানায় চলে যায়। ওখানে যাওয়ার আগে যদিও প্রিন্স সব ব্যবস্থা করে যায়। রাত 12টা তখন জঙ্গলের ভিতর প্রিন্স নিজের গাড়ি নিয়ে ভিতরে ঢুকে। প্রিন্স গাড়ি থেকে নামলে কিছু লোক প্রিন্সকে সাথে নিয়ে ভিতরে চলে আসে। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম। জাফর ইকবাল, কাজের কথায় আসি। তুই কিভাবে জানিস এই মেয়েটাকে আমি বাঁচিয়েছি? ওই ফ্রেন্ডস ওই দিন ওই মেয়েটার ভিডিও করেছিল আমার লোকজনে। সেখান থেকে আমি এই মেয়েটির ছবি পাই, তার সাথে তুই যখন ভিডিও দিয়েছিলি ওখান থেকে আমি আরো শিওর হলাম। খুব শখ না তোর মানুষকে মেরে টিকটে ভিডিও দেওয়া? তাহলে শুনে রাখ, আজকে এই মেয়েটিকে মেরে আমি ভিডিও আপলোড দিব। তুই আমাকে ধরার জন্য এদের কেন ধরে এনেছিস? তুই তো ওর স্বামীকেও খবর দিতে পারতিস। ওর স্বামীকে এনে কি করব? টাকার জন্য আমি এই সব করছি না, এই সব করছি আমি তোকে ধরার জন্য। কারণ তোকে মারলে আমার সাথে পাঙ্গা নেওয়ার সাহস কেই পাবে না। তুই কি ভুলে গেছিস তুই কার সাথে পাঙ্গা নিচ্ছিস? তারপরে দেখা যাবে। এখন তাহলে ওদেরকে নিয়ে আসি। কাদের কথা বলছিস তুই? কার আবার? যাদের জন্য তোকে এখানে আসতে বাধ্য করেছি। কথাগুলো বলে জান্নাত ও সামিয়াকে একটা রুম থেকে আনলো। এদের দুজনকে দুটো চেয়ারের সাথে বেঁধে রেখেছিল। বাঁধা অবস্থায় সামিয়া অনেকবার ভাইয়া ভাইয়া করেছিল, কিন্তু এখানে কেউ ডাক শোনার জন্য প্রস্তুত নয়। এরপর জান্নাত প্রিন্সের দিকে তাকায়। এ কি, আপনি এখানে কেন? তোর জন্য তুলে এনেছি ওকে। ওহো, আমার অনেক লোককে মেরে ভিডিও বানিয়েছিল তাই না?
আজকে আমি ওই মেয়েটাকে মেরে ভিডিও বানাবো। প্লিজ এমনটা করবেন না। ও আমার একমাত্র ননদের চেয়েও বেশি। ওর কিছু হয়ে গেলে আমার স্বামী যে বাঁচবে না। এতেই যখন স্বামী স্বামী করছিস, তাহলে তোর স্বামী কেন আসছে না এখানে? ও তো জানেই না আমরা এখানে। তাহলে কল দিয়ে তোর স্বামীকে এখানে আসতে বল। তোদের সবাইকে একসাথে মারবো। জাফর দেখ, তোর সব শত্রুতা আমার সাথে, তাহলে তুই ওদের ছেড়ে দে। দিব তো ছেড়ে, তার আগে তোকে তো মারতে হবে। ওদের ছেড়ে দে, তারপর না হয় আমার সাথে তোর বোঝাপড়া হবে। ঠিক আছে, তাই হবে। তাহলে আমি এদের ছেড়ে দিচ্ছি। এই প্রথম দেখলাম কেউ অন্যের বউয়ের জন্য নিজের জীবন দিতে রাজি হয়েছে। তা তুই ট্রেন্সকে না দেখলে বুঝতে পারতাম না। ওদের কথা শুনে জান্নাত কিছুক্ষণের জন্য প্রিন্সের দিকে তাকিয়েছিল। সে আগে কালো কোট প্যান্ট, মুখে মাস্ক পরা। এদিকে সামিয়া তো তাকিয়ে আছে এই প্রিন্সের সাথে ওর ভাবে কি সম্পর্ক তা ভাবছে। তাহলে তাই হবে, আমি ছেড়ে দিচ্ছি। তবে চিন্তা করিস না, আমি আমার কথা রাখবো। এদের সম্মানের সহিত ওদের বাড়িতে পৌঁছে দিব। এই তোরা কে কোথায় আছিস? এদের বাড়িতে দিয়ে আয়। জাফরের কথায় ওর কিছু লোক জান্নাত ও সামিয়াকে ওখান থেকে নিয়ে হেলিকপ্টারে উঠিয়ে নিয়ে যায়। 15 মিনিট পর ওদের বাড়িতে নামিয়ে দিয়ে চলে আসে। দেখ, আমি আমার কথা রেখেছি, এবার তুই তোর কথা রাখ। তবে যাই করিস না কেন, এখান থেকে তুই কখনো বেঁচে ফিরতে পারবি না। 20 মিনিট পর প্রিন্স ও জাফর ইকবাল দুজনে মাটিতে শুয়ে আছে, কারণ প্রিন্স ও জাফরের দুজনেই গুলি লেগেছে। কিছুক্ষণ পর ওই ঘরে কয়েকজন লোক এসে হসপিটালের দিকে নিয়ে যায়। এদিকে জান্নাত ও সামিয়া বাড়িতে ফিরে। ওদের সাথে জান্নাত এবং আবিরের মাও ছিল। ওনারা এদের কাছে বসে আছে। তখনই জান্নাত বলে, আচ্ছা সামিয়া, তোমার ভাইয়া কোথায়? আমি কি করে বলবো ভাইয়া কোথায়? মা, ভাইয়া কোথায়? আবির ওখান থেকে এসে যে কোথায় গেল এই পর্যন্ত তো আসেনি। ভাবি, তুমি বলো তো এই প্রিন্সকে কি করে চিনো তুমি? প্রিন্সের কথা শুনে ওখানে থাকা সবাই অবাক, কেননা সেখানে সবাই প্রিন্সকে খুঁজে। সেখানে প্রিন্স কিনা জান্নাতের সাথে যোগাযোগ রাখে। সামিয়া কি বলছে জান্নাত? তোর সাথে প্রিন্সের কি সম্পর্ক বল আমাদের। বিশ্বাস করো তোমরা, প্রিন্সের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওই দিন কিছু লোক আমার পিছু করে, তখন আমি একটা বিল্ডিংয়ে গিয়েছিলাম। তখন এই প্রিন্স লোকটা আমাকে বাঁচায় ওখানে থাকা ওই লোকগুলোকে মারে। এর 20 দিন পরে ওই প্রিন্স আমাকে কল করে। আমি ওর সাথে কথা বলতে চাইনি, কিন্তু ওই প্রিন্স আমাকে বলেছিল আমি যদি ওকে বিয়ে না করি তাহলে ও নাকি আবিরকে মেরে ফেলবে। তারপর কি হয়েছে? তুই কি উত্তর দিলি? এরপর আমি ওনাকে অনেক বোঝানোর পর উনি আমার সাথে ফ্রেন্ডশিপ করতে রাজি হয়েছে। তাই বলে তুই রাজি হয়ে যাবি? এছাড়া কোনো উপায় ছিল না। না রাজি হলে যদি আমার কোনো ক্ষতি করে দিত, সেই জন্য আমি রাজি হয়েছি। বিশেষ করো, ফ্রেন্ডশিপ ছাড়া আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি। এমনকি ও কখনো আমার সাথে দেখা পর্যন্ত করেনি। তাছাড়া আজকে ওই প্রিন্সের জন্য আমরা চারা পেলাম। প্রিন্সের জন্য কিভাবে? বাকিটা আমি বলছি। আমাদের যে ধরে নিয়ে গিয়েছিল ওই লোকটা প্রিন্সকে কল দেয়, কেননা প্রিন্স না আসলে নাকি আমাদের মেরে ফেলবে। তাই ওই প্রিন্স আমাদের বাঁচাতে ওই লোকটার কাছে থেকে যায়। না জানি ওই লোকগুলো প্রিন্সকে মেরে না ফেলে। প্রিন্স মরলে মরুক, তাতে আমাদের কিছু যায় আসে না। তোরা বিচে ফিরে এসেছিস, এটাই অনেক। না মা, ওইভাবে বলো না। ওনার জন্য আমরা বেঁচে ফিরতে পেরেছি। ওই প্রিন্স মরলে তোর কি ক্ষতি হবে বলতো জান্নাত? প্রিন্স যদি মরে যায় তাহলে সবচাইতে বেশি ক্ষতি আপনাদের পরিবারেরই হবে। কথাটা বলতে বলতে লিমা ভিতরে ঢুকে। এ কি লিমা তুই? প্রিন্স মরলে আমাদের কি ক্ষতি হবে? কেননা এই প্রিন্সই হচ্ছে আবির। লিমার মুখে এই কথা শোনার পর বাড়ির সবার উপর যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছো কি লিমা আপু? হ্যাঁ, আমি ঠিকই বলছি, আবিরই হচ্ছে প্রিন্স। কিন্তু তুমি এই কথা কিভাবে জানো? কেননা আবিরই আমাকে এই কথাটা বলেছিল, এবং সাথে এইও বলেছিল জান্নাতের আসল পরিচয় এবং ও কি করে। লিমার মুখে এমন কথা শোনার পর সবাই জান্নাতের দিকে তাকিয়ে আছে। ভাবির পরিচয় মানে? হ্যাঁ সামিয়া, জান্নাতের আসল পরিচয় হচ্ছে জান্নাত একজন সিবিআই অফিসার। সিবিআই কথাটি শুনে
ওখানে থাকা সবাই জান্নাতকে প্রশ্ন করে কথাটা কি সত্যি কিনা। হ্যাঁ বাবা, কথাটা সত্যি। আমি সিবিআই অফিসার, তার সাথে লিমাও একজন সিবিআই অফিসার। এবার সবাই মিলে লিমার দিকে তাকায়। হ্যাঁ আঙ্কেল, জান্নাত ঠিকই বলেছে। আমরা দুজনেই সিবিআই অফিসার। আমাদের দুজনের কাজ ছিল ফ্রেন্স সম্পর্কে সব তথ্য বের করা, কিন্তু আমি তখনও জানতাম না জান্নাত সিবিআই অফিসার। এই কথাটা আমাকে আবির জানায়, কেননা আবির প্রথম থেকে জানতো আমি ও জান্নাত দুজনের সিবিআই অফিসার। এই কথাটা জানার পর ও আমাদের সাথে বন্ধুত্ব করে, এরপর ও জান্নাতকে ভালোবেসে ফেলে, সাথে জান্নাতও ওকে। এই জন্যই আবির আমাকে কখনো বলেনি আমি কারোর সাথে কথা বলি কিনা। তাহলে ওরা যে আবিরকে তুলে নিয়ে গেল, না জানি ওরা আমার আবিরের সাথে কি কি করেছে। এই আর ভেবে কি হবে, তুমি ও স্ত্রী হয়ে বুঝতে পারলে না? আন্টি, আপনারা এতক্ষণ ধরে কি বলছিলেন? ওই প্রিন্স মরে গেলে আপনাদের কিছু যায় আসে না, তাই না? তাহলে এখন আপনাদের যায় আসবে, কারণ এখন ওই প্রিন্সই আপনাদের ছেলে। কথাগুলো শুনে বাড়ির সবাই কান্না করতে থাকে। তার চেয়ে বেশি কান্না করে জান্নাত, কেননা এত কাছ থেকেও সে নিজের স্বামীকে চিনতে পারেনি। তার জন্য জান্নাতের অনেক আফসোস হচ্ছে। এখন কি করে ওকে খুঁজে বের করব বলো তো? দেখো জান্নাত, এইভাবে কান্না করো না। বড় স্যার আমাকে বলেছিল তুমি অনেক বুদ্ধিমান ও চৌকস, কিন্তু এই পরিস্থিতিতে তোমাকে ভেঙে পড়লে হবে না। আমাদের যে করেই হোক খুঁজে বের করতেই হবে আবিরকে। তোমার ওই জায়গাটা ছিল কি যেখানে তোমাদের রাখা হয়েছিল? না, কারণ আমাদের চোখ বাঁধা ছিল, যার জন্য আমরা কিছুই দেখতে পারিনি। দেখো আবির, যখন ওখানে একা গিয়েছো তাহলে নিশ্চয়ই ওখানে কোনো না কোনো ব্যবস্থা করেই গিয়েছে, কেননা ও প্রিন্স খালি হাতে মনে হয় না ওখানে যাবে। এদিকে ওরা কথা বলতে থাকে, অন্যদিকে আবিরকে হসপিটালের ডক্টর গুলি বের করে সুস্থ করে দেয়। অন্যদিকে জাফর ইকবাল মারা যায়, কেননা জান্নাত ও সামিয়া যাওয়ার পর ওরা প্রিন্সকে মারতে গেলে প্রিন্স ওর পকেট থেকে বন্দুক বের করে ওদের মারতে থাকে। ওখানে তখন প্রিন্সের কিছু লোক ছিল যাদের প্রিন্স নিয়ে গিয়েছিল, কিন্তু ওদের মধ্যে অনেকেই মারা যায়। গুলি করতে করতে একটা গুলি প্রিন্সের গায়ে লাগে, তার আগে প্রিন্স জাফর ইকবালকে মেরে ফেলে। প্রিন্স এখন অনেকটা সুস্থ হয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আবিরকে দেখে সবাই দৌড়ে এসে জড়িয়ে ধরে। তার সাথে একে অপরকে প্রশ্ন তো আছে, কিন্তু আবির ওদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে উপরে চলে যায়। ওখানে জান্নাতকে দেখতে পায়। জান্নাত আবিরকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে, সাথে একে অপরকে প্রশ্ন করেই যাচ্ছে, কিন্তু আবির ওখানে কোনো প্রশ্নের উত্তর দেয়নি। চুপ কেন? তুমি আমার ব্যাপারে সব কিছু জানতে, তাহলে কেন এতদিন প্রিন্স সেজে আমার সাথে এমনটা করলে? তাতে কি হয়েছে? এতে বরং তোমার জন্য সুবিধা হয়েছে। ওরা কথা বলছিল, তখন লিমার আগমন হলো। আবির, আমি সরি, তোমাকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। লিমা, কি হচ্ছে এসব? আমি তোমার সিনিয়র, তাই অর্ডার করছি এখান থেকে যাওয়ার জন্য। আমার কিছু করার নেই, আমি আবিরকে নিয়ে যেতে এসেছি। জান্নাত, থাক না, আর কথা বলো না। ও না হয় ওর কাজটা করুক, তাছাড়া আমার বিরুদ্ধে এমন কোনো প্রমাণ নেই যে আমাকে আটকিয়ে রাখতে পারবে। তুমি তার চেয়ে ভালো উকিলের ব্যবস্থা করো। তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে যে করেই হোক ছাড়িয়ে আনবই। লিমা আবিরকে নিয়ে চলে যায়। এইদিকে জান্নাত সামিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে উকিলের কাছে। ওখান থেকে উকিল চলে আসে সিবিআই অফিসে। ওখানে অনেক রকমের কাজ করে। জান্নাতও বড় স্যারকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু বড় স্যার কিছুতেই ছাড়তে রাজি হচ্ছে না। তাহলে স্যার, আপনি ওকে ছাড়বেন না, তাই তো? তাহলে ওর বিরুদ্ধে প্রমাণ দেখান। প্রমাণ তো লিমার কাছে আছে, ও নিয়ে আসতেছে। এদিকে লিমা প্রমাণগুলো নিয়ে বড় স্যারের সামনে নিয়ে এসে ছিঁড়ে ফেলে। তা দেখে উনি তো অনেক অবাক, এমন সাহস দেখে। সরি স্যার, আমি কখনো আবিরকে জেলের ভেতর দেখতে পারবো না। এবার তো ছেড়ে দিতে বাধ্য, কারণ এখন তো আর কোনো প্রমাণ নেই। এরপর বড় স্যার আবিরকে ছেড়ে দিল, সাথে জান্নাত ও লিমা দুজনই নিজেদের চাকরি হারালো। এতেও লিমার কোনো দুঃখ নেই, কেননা আবিরকে মুক্ত করতে পেরেছে সেজন্য। এদিকে লিমা ওখান থেকে চলে যায়। অন্যদিকে জান্নাত আবিরকে নিয়ে বাড়িতে আসে। ওখানে আবিরকে সবাই আবারও দেখতে পেয়ে অনেক খুশি হয়, কেননা ওনারা ওনাদের ছেলেদেরকে আবারও ফিরে পেয়েছে। এরপর জান্নাত আবিরকে নিয়ে উপরে যায়। তুমি আমার পেটে হাত দিয়ে বলো, এই মাফিয়ার কাজ ছেড়ে দিবে? ছেড়ে দিব, কিন্তু কখনো অন্যায় দেখলে আমি চুপ করে থাকবো না জান্নাত। তুমি কি জানো আমি প্রেগনেন্ট 3 মাসের?
এই কথা শুনে আবির তো খুশিতে আত্মহারা হয়ে যায়, কেননা অনেক প্রতীক্ষার পর জান্নাতের কোল জুড়ে বেবি আসবে। এভাবে আনন্দের মধ্যে ওদের দিনগুলো কেটে যেতে থাকে। এখন আবির তেমন কাউকে মারে না, সব সময় অফিসের কাজে ব্যস্ত থাকে, সাথে ঘর নিয়ে। 10 মাস হতে চলল জান্নাতের। ওর পেটে ব্যথা শুরু হলে বাড়ির সবাই মিলে জান্নাতকে হসপিটালে নিয়ে যায়। ওখানে আইসিইউতে জান্নাতকে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর জান্নাতের 2টো বেবি হয়, একটা ছেলে একটা মেয়ে। জান্নাতকে বেডে শিফট করলে সবাই দেখার জন্য যায় ওখানে। একে একে সবাই বেবিদের আদর করে বেরিয়ে যায়। সবার শেষে আবির আসে। দেখো আমাদের বেবিকে, একদম আমার আর তোমার মতো হবে। ছেলেটা আমার মতো আর মেয়েটা তোমার মতো। আচ্ছা, ওদের একটা নাম তো রাখা দরকার। কি নাম রাখবো বলো তো? আমাদের ছেলের নাম হবে আশিক আর মেয়েটার নাম হবে আরোহী। এভাবে ওদের নাম রেখে গল্পের সমাপ্তি হলো। গল্পটা